ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স পার্ট টু তে অপশনাল সাবজেক্ট হিসেবে যারা এই সাবজেক্টটা সিলেক্ট করেছেন তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস। আমি আজকের এই ক্লাসে আমরা আসলে একটা স্পেসিফিক দিক নির্দেশনা নিব, বা কিভাবে আমরা আসলে এই কোর্সটা কন্ডাক্ট করব, এই কোর্সে আমরা কি কি রাখবো, আপনাদের জন্য আমরা আসলে কিভাবে কি কোঅর্ডিনেট করব, সেই ইস্যুস গুলি নিয়ে আমরা কথা বলবো আজকে। প্রথমে আমি একটু একটা জিনিস আপনাদের সাথে, মানে আমি কোয়েশ্চেনটা শেয়ার করি। কোয়েশ্চেনটা শেয়ার করলে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এখানে আসলে কোন ধরনের প্রশ্ন আসে। আমি সবাইকে রিকোয়েস্ট করেছি আপনাদের, মানে অ্যাট ইউর গ্রিড, যারা এই সাবজেক্টটা নিয়েছেন, এই সাবজেক্টটা শুধুমাত্র যে আমার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইমে পাশ করবো এটার জন্য আসলে এই সাবজেক্টটা পড়া না। এই সাবজেক্টটার আরেকটা ডিফারেন্ট মিনিং আছে। সেই মিনিংটা হচ্ছে, এই সাবজেক্টটা আপনার এএমএল পার্সপেক্টিভে আমাদের দেশে যতটুকু ব্যাংকিং প্র্যাকটিসে এএমএল এর প্র্যাকটিস রয়েছে তার পুরোটাই আমরা আসলে এখানে আলোচনা করব। মানে এই কোর্সটা শুধুমাত্র আপনাকে একটা সাবজেক্ট পাশ করাবে না, আপনাকে একটা সাইট সম্পর্কে এক্সপার্টাইজ করবে। আমাদের কোর্স বা আমরা যতটুকু কাজ করবো এই কোর্সে ইনশাল্লাহ। তাহলে শুধুমাত্র আমি রিকোয়েস্ট করছি, জেনারেল যারা আছেন, জেনারেল যারা আছে, যারা মানে এএমএল সাবজেক্ট নেননি, তারপরও আপনারা এই 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 ক্লাসটা করলে আপনারা, মানে আপনারা বা আপনাদের কলিগ যারা আছেন, তারা এই কোর্সটা করলে ইউ উইল বি বেনিফিটেড। কারণ এই কোর্সটা আপনাকে পরীক্ষার বাহিরে নর্মাল লাইফেও আপনাকে হেল্প করে। আমরা অনেকেই দেখি যে অনেকেই বিভিন্ন ধরনের কোর্সের সাথে জড়িত হন। বলেন যে ভাইয়া আমি ওখানে তো একটা কোর্স করি, আমাদের ইনস্টিটিউশন আছে, অনেকগুলো ইনস্টিটিউশন আছে এই কোর্সগুলি নিয়ে কাজ করে, যে এএমএল রিলেটেড কোর্স নিয়ে কাজ করে। আসলে ওখানে যা পড়া একটা কোর্সে করতে আপনার হয়তো 30 বা 35 হাজার টাকা খরচ হয়। এরকম স্ট্রাকচার আছে। কিন্তু আমাদের আসলে উম, এই আপনি এই একটা ক্লাস দিয়ে আসলে মানি লন্ডারিং এর যে জিনিসগুলি জানা দরকার, অল শুড বি কভার্ড ইন দিস স্লাইড, সিনপসিস এন্ড ক্লাস। সো যারা, যাদের মানি লন্ডারিং রিলেটেড জায়গায় ফ্যাসিনেশন রয়েছে, অথবা যিনি মনে করেন যে আমার একটু এই জায়গাটাতে নলেজ গেইন করা দরকার, পুরোপুরি জানা দরকার, তাদের জন্য এই কোর্সটা, এই কোর্স রিলেটেড যতগুলি ক্লাস হবে তাদের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু আমার একটা পরীক্ষা দিব, যেহেতু আমরা একটা পরীক্ষা দিব, সো আমি ওই পরীক্ষার কথাটা চিন্তা করে আপনাদের, যেহেতু পরীক্ষা দিতে হবে আমাকে, সো পরীক্ষার সাথে রিলেটেড কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটা একটু আমাকে আগে দেখতে হবে। আমি আমি যেটা চিন্তা করেছি, প্লিজ আমাকে একটু এই জায়গাটাতে কোঅপারেট করবেন। আমি আপনাদের পুরো এএমএলটাকে একসাথে কোর্স কন্ডাক্ট করবো, পুরো একসাথে এএমএল এর পুরো জিনিসগুলিকে একসাথে এখানে নিয়ে আসবো। এই পুরো কোর্সটা আপনি কন্ডাক্ট করলে এএমএল এর নর্মাল লাইফস্টাইল, নর্মাল ব্যাংকিং এক্সপিরিয়েন্সে এএমএল টা কভার হবে। আবার আপনার এক্সামের পাশের ইস্যুটাও মোটামুটি সিকিউর হবে। অনেকে আমরা আছেন এগ্রিকালচার নিচ্ছি, অনেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে মুভ করছি, বাট কমপ্লায়েন্স হচ্ছে আমার একটা সাবজেক্ট যেটাতে আপনি দুইটা জায়গায় ডেইলি নেসেসিটি অ্যাক্টিভিটিসও এই সাবজেক্টটাকে আপনি ইউজ করতে পারবেন। আবার আপনার অপশনাল সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্টের পাস মার্কস হিসেবে, মানে এটা হচ্ছে আপনার একের ভিতরে দুই, এই টাইপের অ্যাক্টিভিটিস হচ্ছে এই সাবজেক্ট। যেহেতু একটা কোর্স, এবং এই কোর্সে যেহেতু আগে পরীক্ষা হয়েছে, আমরা একটু কোয়েশ্চেনটা একটু দেখে আসি। মানে আমি নলেজ শেয়ার করব, নলেজ জানবো, কিন্তু আমার প্রথম প্রথম প্রায়োরিটি থাকবে যে আমি পাশ করাটা হচ্ছে আমার আগের প্রায়োরিটি, যে আমাকে পাশ করতে হবে।
আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলি নিয়ে একটু আলোচনা করবো আগে, তারপর আমরা ডেইলি ক্লাসে যাব। এটা হচ্ছে 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্সের কোয়েশ্চেন। ফুল মার্কস 100, পাস পাস মার্কস 45। এইখানে আপনাদের 10টা কোয়েশ্চেন থাকে, 10টা কোয়েশ্চেন থেকে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। এইখানে আপনার শর্ট নোট থাকে 4টা। সেই 4টা শর্ট নোট থেকে আহ, মানে শর্ট নোট থাকে 6টা, 6টা থেকে 4টা শর্ট নোট অ্যান্সার করতে হয়। রেগুলার বেসিসে প্রশ্ন থাকে। ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতে কি বুঝো? হোয়াট টাইপস অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম আর অবজার্ভ ইন বাংলাদেশ? অল মানি লন্ডারিং কেসেস আর ফাইন্যান্সিয়াল ক্রাইম, বাট অল ফাইন্যান্সিয়াল ক্রাইম আর নট মানি লন্ডারিং। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা আলোচনা করবো এই কোয়েশ্চেন নিয়ে। মানি লন্ডারিং এর স্টেজের একটা প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে টার্গেটেড ফাইন্যান্সিয়াল স্যাংশন কি জিনিস। তারপরে হচ্ছে ওফাক কি জিনিস, ওফাকের রেসপন্সিবিলিটি। রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, তাদের রেসপন্সিবিলিটি কি। রাইট দ্য নেম অফ রিপোর্টিং অর্গানাইজেশন, এটা থেকে প্রশ্ন আসে। হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ রিপোর্টিং অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি কি। রিপোর্টিং অর্গানাইজেশনের ক্ষেত্রে পানিশমেন্টের কি ইস্যু আছে সেটাও আসে। ডিসক্রাইব দ্য সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট, এসটিআর এসএআর এগুলি মানে কি জিনিস সেটা আসছে। রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝা, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের অ্যাক্টিভিটিস। ট্রেড বেস মানি লন্ডারিং, শেল ব্যাংক বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে ক্রেডিট বেস মানি লন্ডারিং বলতে কি বোঝায়। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স কি। সিটিআর বলতে কি বোঝায়। এই প্রশ্নটা একটু এক্সেপশনাল। ডিফাইন ভার্চুয়াল অ্যাসেট অ্যান্ড ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার, এটা আসলে এই কোয়েশ্চেনটা একটু আনকমন কোয়েশ্চেন, মানে আপনাদের লাইন থেকে এটা কমন কোয়েশ্চেন না। এটা আসলে এফএটিএফ এর 40 রিকমেন্ডেশন থেকে কোয়েশ্চেনটা দিয়েছে। তারপরে মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য কি। অন্য অন্য জায়গাগুলিতে মানি লন্ডারিং কি কি প্রসপেক্ট মনে করা হয়। ডিমে ক্যামেলকো ডি ক্যামেলকো বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে আইসিসি ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স বলতে কি বোঝায়, তাদের রেসপন্সিবিলিটি কি। শর্ট নোট আসছে 6টা গত বছর। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, পেপস আইপি, বেনিফিশিয়াল ওনারশিপ, এগমন্ট গ্রুপ, ইনভেস্টমেন্ট অথরিটি, ইনভেস্টিগেটিং অথরিটিজ অফ মানি লন্ডারিং কেস, কম্বেটিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেরোরিজম বা সিএফটি। কমন, সবকিছুই কমন, আমাদের পড়ার মধ্যে থেকে থাকবে। সেকেন্ড শিটে এসে অর্থাৎ 97তে পরীক্ষায় প্রশ্ন আসে। আহ পরীক্ষায় প্রশ্ন আছে। লাস্ট ইয়ারে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে যে রাইট সাম নোট অন এনি ফোর অফ দ্য ফলোইং টপিকস। নিচের টপিকস গুলি থেকে আমাদের শর্ট নোট লিখতে হবে 4টা, মানে 6টায় আসছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং বা এপিজে, স্ট্রাকচারিং, বেনিফিশিয়াল ওনার, ইলেকট্রনিক নো ইউর কাস্টমার বা ইকিউআইসি, ট্রানজেকশন প্রোফাইল, ফাইন্যান্সিয়াল ক্রাইম। সোজা, 6টাই কমন। মানি লন্ডারিং বলতে কি বোঝায়। ইজ দেয়ার এনি ডিফারেন্স মানি লন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম, মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হাউ এ ব্যাংক কুড বি ইনভলভ ইন এ মানি লন্ডারিং কেসেস ইন কাস্টমার্স। তারপরে হাউ এ ব্যাংক ক্যান ইনভলভ ইন এ মানি লন্ডারিং কেসেস অফ ইটস কাস্টমার, ডিসক্রাইব উইথ এক্সাম্পল। এটা আসলে বইয়ে একটা প্রশ্ন আছে। হোয়াট আর দ্য পানিশমেন্ট ফর মানি লন্ডারিং অফেন্সেস কন্ডাক্টেড বাই এ পার্সন। একজন ব্যক্তি যদি মানি লন্ডারিং এর সাথে জড়িত হন, তার অপরাধ কি। সিডিডি, ইডিডি, ট্রেড বেস মানি লন্ডারিং, ক্রেডিট বেস মানি লন্ডারিং, ইডিডি, পেপস, আইপি, এসটিআর এসএআর। একটা কেস স্টাডি দিয়েছে এখানে এসএআর রিলেটেড। তারপরে হচ্ছে ওফাক অর্থাৎ স্যাংশন রিলেটেড ইস্যু আসছে। কারা কারা স্যাংশন দেয়। টি কেমেলকো, ক্যামেলকো রেসপন্সিবিলিটি কি, তারা কি কাজ করে। রিস্ক বেস অ্যাপ্রোচটা বলতে কি বোঝায়। মানি লন্ডারিং এর বিভিন্ন টার্ম আছে, সেই টার্মগুলি কি কি। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি এনসিসি ইজ প্লেইং ইটস রোল ইন ফিশিং এগেনস্ট মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং। এটা আসলে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি মানে কি জিনিস এবং এদের রেসপন্সিবিলিটি কি, এটা করবো। হোয়াট কাইন্ড অফ রিপোর্ট ব্যাংক হ্যাজ টু রিপোর্ট টু বিএফআই। হাউ মেনি ডেজ অ্যান অ্যাকাউন্ট ক্যান বি ফ্রিজ বাই বিএফআই। বিএফআই একটা অ্যাকাউন্ট কতদিন ফ্রিজ করে, এটা হচ্ছে আসলে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন। তারপরের পার্ট হচ্ছে এটা 97 কোয়েশ্চেন। 98 কোয়েশ্চেনে আসছে কাস্টমার ডিউ ডিলিজেন্স। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স বলতে কি বোঝায়। পলিটিক্যাল এক্সপোজ পার্সন, একিউআইসি, নন ফাইন্যান্সিয়াল বা ডিএনএফবিপি, ডেজিগনেটেড নন ফাইন্যান্সিয়াল বিজনেস অ্যান্ড প্রফেশনালস মানে কি। হাই রিস্ক জুরিসডিকশন বলতে কি বোঝা হয়। বেনিফিশিয়াল ওনার,
বলতে কি বোঝায়? হোয়াট ইজ কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি? Discuss the compliance structure for bank in line with BFI directives. What are the responsibility of camel code, decamel code, triple C committee বলতে কি বোঝায়? সেখানে কারা থাকে? STR, SRO, বিএফআই এর স্ট্রাকচার, এসটিআর, এসএআর বলতে কি বোঝায়? এখানে একটা আবার কেস স্টাডি আসছে, একটা কেস স্টাডি থাকে প্রতিবারের কোশ্চেনে, আরেকটা কেস স্টাডি আসছে এখানে। বিএফআই ও বিএফআই রেসপন্সিবিলিটি, তারপরে বিভিন্ন ধরনের চেক ফ্রডের কারণগুলি কি? হোয়াট আর দ্য মোস্ট কমন মেথড অফ চেক ফ্রড, চেক ফ্রডের কারণগুলি কি? এটা একটা প্রশ্ন আছে আমাদের। প্রেডিকেটেড অফেন্স গুলি কি কি? প্রেডিকেটেড অফেন্স যে কোনো 10টা অফেন্স মেনশন করতে বলছে, তার মানে কিছু অফেন্স আপনাকে মনে রাখতে হবে। হোয়াট আর দ্য ইনভেস্টিগেটিভ অথরিটি অফ মানি লন্ডারিং কেসেস? মানি লন্ডারিং কেসটা ইনভেস্টিগেট করার জন্য অথরিটি কারা? তারপরে অফিসার ইনচার্জ অথবা বেঙ্গল কোড, ডিক্যামেল কোড এর কাজ কি? পেপস, আইপি, সিডিডি, ইডিডি, ঘুরাই ফিরে একই জিনিস বারবার আসে বা আসার চেষ্টা করে। এখানে আরেকটা কেস স্টাডি আসছে। একটা কেস সিডিডি রিভিউ করে আমি এরকম একটা ইনফরমেশন পেয়েছি, সেটার ক্ষেত্রে আমি আসলে কোন ধরনের ডিসিশন নিব, এরকম একটা কেস স্টাডি বরাবর প্রত্যেকটা বারই আমি দেখছি যে প্রত্যেকটা বারই আসছে। তারপরের কোয়েশ্চেন 99-এ কোয়েশ্চেন আসছে, এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ মানি লন্ডারিং রিপোর্টিং অর্গানাইজেশন, ইনভেস্টিগেটিং অথরিটি অফ মানি লন্ডারিং কেসেস, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি, ট্রানজেকশন প্রোফাইল, কম্বাইন্ড ফাইন্যান্সিং। এইটা মনে হচ্ছে কোন একটা বারের একদম হুবহু কপি চলে আসছে। ডিপার্টমেন্ট অফ নার্কোটিক কন্ট্রোল বলতে কি বোঝায়? তারা আসলে কি করে? অন্যান্য ডিভিশনে কাজ কাজ করে। অ্যাজ ইউজুয়াল টপিকস গুলো নিয়ে আসছে। লাস্ট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনটা যেটা ছিল, সেখানে শর্ট নোট সবগুলি কমন। পলিটিক্যালি এক্সপোজ পার্সন, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আমরা পড়ি, জানি বা পড়েছি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলতে কি বোঝায়? তাদের রেসপন্সিবিলিটি কি? বেনিফিশিয়াল ওনার কি? স্ট্রাকচার এবং ট্রানজেকশন স্ট্রাকচারিং কি? প্রেডিকেটেড অফেন্স কি? এনএস ডিউ ডিলিজেন্স বলতে কি বোঝায়? ফর্মালি একটা প্রশ্ন আসছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম কি? ডিসক্রাইব সাম কমন ফাইন্যান্সিয়াল ক্রাইম। হোয়াট ইজ মানি লন্ডারিং? ডিসক্রাইব দ্য স্টেজ অফ মানি লন্ডারিং। হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ রিপোর্টিং অর্গানাইজেশন মেনশন ইন মানি লন্ডারিং ফর্ম এত? হোয়াট আর দ্য পেনাল্টিজ স্যাংশন অ্যাভেলেবল ইন মানি লন্ডারিং ফর নন পারফর্মিং অফ রিস্ক রিপোর্টিং অথরাইজেশন? অর্থাৎ রিপোর্টিং অর্গানাইজেশন যারা আছে তারা যদি রিপোর্ট না করে তাহলে তাদের পানিশমেন্ট কি হবে? ডিউরিং ইস্টাবলিশ, দেখেন এই প্রশ্নটা সোজাসুজি বরাবর একটা প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে আবার একটা during established business relationship you have identified the potential customer as an influential person বলতে কি বুঝায় এবং তার রিস্ক কেন হয়, তার জন্য আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। তারপরে হচ্ছে কোনো কারণে কোনো একটা রেগুলেটরি অথরিটি আপনার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছে, আপনি সেই ক্ষেত্রে কি করবেন। সিডিডির ক্ষেত্রে আপনি সিডিডি ম্যানেজমেন্টের সময় কি কাজ করবেন। সিটিআর এসটিআর এর মধ্যে পার্থক্য কি, সেটা কিভাবে করা হয়। বেনিফিশিয়াল ওনার বলতে কি বুঝে। তারপরে হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, রিপোর্টিং অর্গানাইজেশনের অবজেক্টিভস গুলি কি কি। তারপরে হচ্ছে কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করার মধ্যে সুবিধা কি। এসটিআর বলতে কি বোঝায়। ট্রেড বেস মানি লন্ডারিং কি, ক্রেডিট বেস মানি লন্ডারিং কি। ট্রিপল সি কমপ্লায়েন্স মিটিং কিভাবে অ্যারেঞ্জ করা হয়। বেমেলকো, ডিকেমেলকো, স্যাংশন রিলেটেড ইস্যুস গুলিতে কারা জড়িত থাকে। আহ, এই ইস্যুস গুলিকে আপনাদেরকে এখানে অ্যাড করা হয়েছে বা এখানে নিয়ে আসা হয়েছে মোটামুটি। এএমএল এর ক্ষেত্রে যে কাজটা হয়, এএমএল এর ক্ষেত্রে যে কাজটা হয় সেই কাজটায় ম্যাক্সিমাম জায়গায় এএমএল এর ম্যাক্সিমাম জায়গায় রিপিট কোশ্চেন আসে। মানে এটা তো আসলে সিলেবাসটা একটু শর্ট। সিলেবাসটা একটু শর্ট মানে হচ্ছে আপনি যখন সিলেবাসটা একটু গোছায় দেখতে যান তাহলে দেখবেন যে অল্প কয়টা প্রশ্ন যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই এটা ভালোভাবে পাশ করা যাবে। খুব বেশি প্রশ্ন এখানে মনে রাখতে হবে না, অনেক বেশি প্রশ্ন মনে রাখতে হবে না। অল্প কিছু প্রশ্ন যদি আপনি কভার আপ করতে পারেন দেন ইটস এনাফ ফর ইউর এক্সাম। তবে সিরিয়াল করে মনে রাখতে হবে, একটার সাথে আরেকটা প্যাচ করা যাবে না। আর যেহেতু আমি এই সাবজেক্টের সাথে আরেকটা জিনিসকে অ্যালাইন করেছি, আমি বলার চেষ্টা করেছি যে এই সাবজেক্টটা আপনি নর্মাল ডেইলি লাইফের জন্য ইম্পর্টেন্ট। সো এই সাবজেক্টটা আপনি ভালোভাবে একটু পড়ে যেতে হবে, একটু ভালোভাবে মনে রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতে কি বোঝায়? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইমের মেইন বই। এই যে টেক্সট বুকটা আছে, টেক্সট বুকটা খুব ভালো টেক্সট বুক, মানে সুন্দর করে লিখেছে। আপনাদের ক্ষেত্রে টেক্সট বুক বা অন্য কোনো জায়গায় খুব বেশি কিছু পড়তে হবে না।
আমি আহ, চেষ্টা করছি এই সপ্তাহ হয়তো লাগবে না, 1-2 দিনের মানে আজকে হয়তো পারবো না, আজকের পরে নেক্সট 1-2 দিনের মধ্যে আপনাদের এটা ফাইনান্সিয়াল মানে ফাইনাল সাজেশন, সাজেশন অলরেডি করে ফেলছি, ফাইনাল সাজেশন এবং সলিউশনটা আপনাদেরকে দিয়ে দিব। মানে সাজেশন এবং সলিউশনটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই সাজেশন সলিউশনটা মোটামুটি ফলো করলেই আপনাদের কাভার আপ হয়ে যাবে। ফাইনান্সিয়াল ক্রাইম বলতে কি বোঝায়, মডিউল 1। একটা হচ্ছে কনসেপচুয়াল ইস্যু এন্ড টার্মিনোলজি। ফাইন্যান্সিয়াল ক্রাইম বলতে কি বোঝায়, কিছু কমন ফাইন্যান্সিয়াল ক্রাইমের নাম এখানে দেওয়া আছে, এটা পরীক্ষা আসে। কি শেয়ার হোল্ডার্স অফ কাউন্টারিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, এটা আমার দরকার নাই। ফাইন্যান্সিয়াল ক্রাইম এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মানি লন্ডারিং বলতে কি বোঝায়, মানি লন্ডারিং এর প্রসেস গুলি কি কি, তারপরে স্টেজ অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর কজ কি, তারপরে মানি লন্ডারিং এর ইফেক্ট কি, এটুকু। মানি লন্ডারিং এটা খুব ইম্পর্টেন্ট। পানিশমেন্ট অফ মানি লন্ডারিং অফেন্সেস ইন বাংলাদেশ, আমাদের দেশে মানি লন্ডারিং এর অফেন্স করলে কি কি অপরাধে অপরাধিত হয়। প্রেডিকেটেড অফেন্স বলতে কি বোঝায়, এটাও টপিকস আছে আমাদের। রিপোর্টিং অর্গানাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। 17টা রিপোর্টিং অর্গানাইজেশন আছে এবং এই রিপোর্টিং অর্গানাইজেশন গুলি, রিপোর্টিং অর্গানাইজেশনটা প্রশ্নটা আপনাদের পরীক্ষায় মাস্ট আসবে, মাস্ট। রিপোর্টিং অর্গানাইজেশনের পরীক্ষায় প্রশ্নটা মাস্ট আসবে। তাহলে রিপোর্টিং অর্গানাইজেশন আমি এখন এখানে শেষ করে ফেলবো এই প্রশ্নটা, কারণ আমি আপনাদেরকে যে শিটটা দিব আমি এইটাই কপি করব, বিকজ এই শিটটা খুব সুন্দর করে লিখছে। মানে এই শিটটা মানে একদম একদম গোছায় সুন্দর করে লিখছে। প্রশ্ন হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশন কারা। তারপরে প্রশ্নের আরেকটা পার্ট থাকবে, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ রিপোর্টিং অর্গানাইজেশন। রিপোর্টিং অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি গুলি কি। এটা আপনাদের পরীক্ষা মানে আপনাদের যে সাজেশন, এটা 3 নম্বর প্রশ্ন। আপনাদের সাজেশনের প্রথম প্রশ্নটা ফাইন্যান্সিয়াল ক্রাইম রিলেটেড থাকবে। 2 নম্বরে মানি লন্ডারিং বলতে কি বুঝো, মানি লন্ডারিং এর স্টেজগুলি কি কি, এটার কারণ এবং এটার উপায় কি, সেটা থাকবে 2 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বুঝো, রিপোর্টিং অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি গুলি আলোচনা করো। এবং রিপোর্টিং অর্গানাইজেশন যদি রিপোর্টিং অর্গানাইজেশন যদি কোনো কারণে মানি লন্ডারিং রিলেটেড অ্যাক্টিভিটিতে সে যদি পারফরমেন্স না করে, তাহলে তার পানিশমেন্টটা কি। এই প্রশ্নটা আমি আপনাদের, কোয়েশ্চেনটা থাকবে, আমি এটা এখন এখানে আলোচনা করে ফেলি, তাহলে আমাদের একটা কোয়েশ্চেন কমে যাবে। আমি সবকিছু মিলিয়ে আই এম ট্রাইং 20টার মতো ব্রড কোয়েশ্চেন রাখবো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য, 25টা শর্ট কোয়েশ্চেন, ব্যাস এনাফ। এতটুকু পড়লে হবে। 20টা কোয়েশ্চেন, একটা সাজেশন তৈরি করে দিব, 20টা কোয়েশ্চেন এবং শর্ট নোট মিলিয়ে একটা সিনপসিস তৈরি করে দিব। ওইটুকু আমরা যেভাবে শেষ করতে পারি, যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা শেষ করব। আমি রিকোয়েস্ট করেছি অন্যদেরকে একটু জয়েন করতে, কারণ হচ্ছে এটা যেহেতু আমার নর্মাল নর্মাল অ্যাক্টিভিটিতে হেল্প করবে, দ্যাটস ওয়াই এটা আসলে ইম্পর্টেন্ট ক্লাস। এনিওয়েজ, আমাদের মনে হয় যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম আছে, ক্রাইম সাবজেক্টটা নিয়েছেন তারাই জয়েন করেছেন, অন্যরা আর জয়েন করেনি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ রিপোর্টিং অর্গানাইজেশন। রিপোর্টিং অর্গানাইজেশন কয়টি, রিপোর্টিং অর্গানাইজেশন গুলির রেসপন্সিবিলিটি। রিপোর্টিং অর্গানাইজেশন মানে হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন সেন্ট্রাল ব্যাংকে এএমএল রিলেটেড ইস্যুস গুলি নিয়ে বিএফআই তে রিপোর্ট করার অথরিটি রয়েছে, অথবা বিএফআইউর আমব্রেলার নিচে থাকা যে সকল প্রতিষ্ঠান বিএফআইউ মানি লন্ডারিং এর বিভিন্ন তথ্য বিএফআইউ তে প্রদান করতে বাধ্য, সেই সকল প্রতিষ্ঠানকে বলা হয় রিপোর্টিং অর্গানাইজেশনস। এবং এই আমাদের মানে আপডেটেড গাইডলাইন অনুযায়ী রিপোর্টিং অর্গানাইজেশন আছে বাংলাদেশে 17টি। মানে এই 17টি রিপোর্টিং অর্গানাইজেশন সাধারণত সাবসেকশন 2 মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 সাবসেকশন 2 অনুযায়ী এই 17টাকে রিপোর্টিং অর্গানাইজেশন হিসেবে ট্রিট করা হয়েছে, এবং এই 17টা রিপোর্টিং অর্গানাইজেশন তাদের রিপোর্ট করবে বিএফআই তে। এই 17টা রিপোর্টিং অর্গানাইজেশন কে কে, সব যদি মনে করেন ভালো করে মনে না রাখলেও নামগুলি একটু মনে রাখতে হবে শর্ট করে যেভাবে পারেন। 1 নম্বর হচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরার ইন্স্যুরেন্স কোম্পানি, মানি চেঞ্জার, এনি কোম্পানি or institution which remits or transfer money or money value, যে যে রেমিটেন্স নিয়ে কাজ করে, এনি আদার ইনস্টিটিউশন ক্যারিং আউট ইটস বিজনেস উইথ দ্য অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে যদি কেউ কোনো ধরনের বিজনেস করে তারা। 7 নম্বর হচ্ছে স্টক ডিলার অ্যান্ড স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার অ্যান্ড মার্চেন্ট ব্যাংকার, সিকিউরিটি কাস্টোডিয়ান, অ্যাসেট ম্যানেজমেন্ট। 7 নম্বরে গিয়ে 4টা পড়েছে।
8 নম্বর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, মানে এনপিও, এনজিও, কোঅপারেটিভ সোসাইটি, এরাও এই ক্যাটাগরিতে পড়েছে। আমাদের হিসেব অনুযায়ী 17টা, যদিও আমরা বলি আসলে 17টা বেশি হবে এখানে, আর 7 নম্বরে এসে 4টা হয়েছে, 8 নম্বরে এসে 3টা হয়েছে, তার মানে এখানে 3টা বেশি অ্যাড হয়েছে, এখানে 2টা অ্যাড হয়েছে। রিয়েল এস্টেট ডেভেলপাররাও সাধারণত রিপোর্ট করতে হয়। ডিলার ইন প্রিসিয়াস মেটালস অ্যান্ড স্টোনস, ডিলার্স ইন প্রিসিয়াস মেটাল অ্যান্ড স্টোন যারা আছে তারাও রিপোর্ট করে। আমি জানি না কয়জন এটা রিপোর্ট করে, বাট এটা যদি আপনি ওই ডিলার অ্যান্ড প্রিসিয়াস মেটাল অ্যান্ড স্টোনের যদি অ্যাসোসিয়েশনের মেম্বার হন, তাহলেও আপনারা রিপোর্ট সাবমিট করতে হবে। ট্রাস্ট অ্যান্ড কোম্পানি সার্ভিস প্রোভাইডার, লয়ার, নোটারি, আদার লিগ্যাল প্রফেশনাল এর অ্যাকাউন্টেন্ট, এগুলি আসলে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমাদেরকে বিভিন্ন রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য আসলে এই 4টা জিনিসকে অ্যাড করা হয়েছে। এই 4টা জিনিস খুব বেশি তথ্য দিয়ে সেন্ট্রাল ব্যাংক অফ বিএফআই কে হেল্প করে না। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু আমার ওই 5টা সহই 17টা হয়। হ্যাঁ, দেখেন এখানে আমাদের বলা আছে 12টা, এখানে 3টা অ্যাড করেছি, তাহলে 12, 13, 14, 15, এখানে 2টা অ্যাড করেছি, 17টা। নাম্বারিং এর ক্ষেত্রে হয়তো এখানে 4-এর 7-এর ভিতরে ওটা 4টা দিয়েছে, 8-এর ভিতরে 4টা দিয়েছে। আপনি যদি মনে করেন যে আমি আসলে 1, 2, 3 দিয়ে 17টা লিখবো, কোনো সমস্যা নেই, আমি আপনাদের শিটে 1, 2, 3 দিয়ে 17টা লিখে দেবো, 1, 2, 3 দিয়ে 17টা লিখে দেবো। তাহলে রিপোর্টিং অর্গানাইজেশন হচ্ছে 17টা। এই 17টা বিভিন্ন সময় মানি লন্ডারিং ইস্যুস গুলি নিয়ে বিএফআই তে রিপোর্ট প্রদান করে। ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস অফ রিপোর্টিং অর্গানাইজেশন, এই 17টা রিপোর্টিং অর্গানাইজেশনের ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিস গুলি মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের সেকশন 25-এ স্পেসিফাইড করা। তারা কি রেসপন্সিবিলিটি রাখে? প্রথম রেসপন্সিবিলিটি, টু মেনটেন কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন উইথ রিগার্ড টু দ্য আইডেন্টিটি অফ ইটস কাস্টমার্স ডিউরিং দ্য অপারেশন অফ দেয়ার অ্যাকাউন্ট। কাস্টমারের কমপ্লিট এবং কারেক্ট ইনফরমেশনটা বিএফআই তে প্রদান করে, এটা হচ্ছে ওদের প্রথম কাজ রিপোর্টিং অর্গানাইজেশন গুলির ক্ষেত্রে। আপনি তো মনে করছেন যে ভাইয়া সবচেয়ে বেশি তো আসলে ব্যাংকিং করে, অন্যগুলি তো অ্যাক্টিভিটিস কম। True. কিন্তু অন্যদের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিস গুলি আছে, সেই অ্যাক্টিভিটিস গুলিও করার ব্যাপারে সবাইকে আগ্রহ দেখিয়েছে বা সবাইকে বলেছে যে তোমরা হোয়াট এভার ইট ইস, যতজন অ্যাকাউন্ট মেনটেন করো, যেভাবে মেনটেন করো, তোমরা কাস্টমারের ট্রানজেকশন পোর্টফোলিও কমপ্লিট এবং কারেক্ট ইনফরমেশনটা বিএফআই তে প্রদান করতে হবে। ইফ এনি অ্যাকাউন্ট অফ দ্য কাস্টমার ইজ ক্লোজ, যদি কোনো কাস্টমারের অ্যাকাউন্ট ক্লোজ হয়, তাহলে টু প্রিজার্ভ প্রিভিয়াস রেকর্ডস অফ সাচ অ্যাকাউন্ট ইন ট্রানজেকশন লিস্ট 5 years ফ্রম দ্য ডেট অফ সাচ ক্লোজ, যখন ক্লোজ হবে তার পরবর্তী 5 বছর পর্যন্ত সেই অ্যাকাউন্টের ইনফরমেশন রিটেইন করতে হবে। তাহলে 1 নম্বরে হচ্ছে কমপ্লিট এবং কারেক্ট ইনফরমেশনটা সে যে ট্রানজেকশন করছে সেটা সেন্ট্রাল ব্যাংকে প্রদান করা। কোনো কাস্টমারের অ্যাকাউন্ট ক্লোজ হলে সেটা 5 বছর রিটেইন করা। To provide with the information mentioned under clause A and B to Bangladesh Financial Intelligence Unit from to time on its demand. সেন্ট্রাল ব্যাংকের ইউনিট হিসেবে বিএফআইও যদি কোনো ইনফরমেশন তাদের কাছে চায়, তাহলে সেই ইনফরমেশনটা যথাসময়ে তারা প্রদান করবে। ইফ এনি ডাউটফুল ট্রানজেকশন or attempt of such transaction as defined under clause N of section 2 is observed, মানে কোনো ট্রানজেকশন যদি আপনি মনে করেন, আপনার কাছে মনে হচ্ছে যে এটা সাসপিশিয়াস বা এটা সন্দেহজনক আপনার কাছে মনে হয়, তাহলে সাথে সাথে সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্ট করার কথা বলা হয়েছে টু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইমিডিয়েটলি অন ইটস ওন অ্যাকর্ড। কোনো একটাকে আপনার সাসপিশিয়াস মনে হলে সেই অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করার কথা বলা হয়েছে। তাহলে রিপোর্টিং অর্গানাইজেশনগুলি যারা আছে, তাদের মূলত কাজ হচ্ছে 4টা। তাদের মূলত কাজ হচ্ছে 4টা। সেই 4টা কাজ কি কি? তাদের প্রথম কাজ হচ্ছে তারা কমপ্লিট এবং কারেক্ট ইনফরমেশনটা দিবে তার অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে তাদের। তারপরে তাদের যা যে অ্যাকাউন্টগুলি ক্লোজ হয়ে যাবে তাদের ইনফরমেশনগুলি রিটেন করবে 5 years। 2, 3 নম্বরে হচ্ছে তারা বাংলাদেশ ব্যাংক বা বিএফআইউ টাইম টু টাইম বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে যে ইনফরমেশনগুলি চেক করবে, চাইবে সেই ইনফরমেশনগুলি প্রোভাইড করবে। তারপরে হচ্ছে কোনো ট্রানজেকশন নিয়ে যদি আপনার ডাউট হয়, তাহলে আপনি এসটিআর রিপোর্ট করবেন এবং সেই রিপোর্টের যথাযথ ইনফরমেশনটা রিটেন করবেন। সেন্ট্রাল ব্যাংক যখন চাইবে বা প্রয়োজন যখন চায়, তখন সেটা সেন্ট্রাল ব্যাংকে প্রদান করবে। এই 4টা হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশনের কাজ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি, একটা প্রশ্ন আমাদের কভার, মানে 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন শেষ। সেই প্রশ্নটা হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, রিপোর্টিং অর্গানাইজেশন কয়টা?
রিপোর্টিং অর্গানাইজেশনগুলির রেসপন্সিবিলিটিগুলি। শেষ। এইটা পরীক্ষায় আসে, কিন্তু এইটাকে আমরা একটু ছোট্ট করে, এটা 3 মার্কসের জন্য একটা প্রশ্ন আসে। ইনভেস্টিগেটিং এজেন্সি অফ এএমএল কেস। আমাদের দেশে মানি লন্ডারিং কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের দেশে কিছু এজেন্সি কাজ করে, মানে কিছু অথরিটি আছে যারা মানি লন্ডারিং কেসটাকে মোটামুটি ডিল করে বা এটা অ্যানালাইসিস করে। এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলির নাম কি? শুধুমাত্র এতটুকু পরীক্ষা আসে, এতটুকু। তাহলে বলা আছে মানি লন্ডারিং কেস ক্যান বি ইনভেস্টেড বাই ওয়ান অর মোর দ্যান ওয়ান ইনভেস্টিগেটিং অথরিটি বেসড অন রিলেটেড প্রেডিকেটেড অফেন্স। আমরা জানি প্রেডিকেটেড অফেন্স হচ্ছে টোটাল 29টা। আমরা একটু পরে দেখবো আরেকটা কোয়েশ্চেন, টোটাল প্রেডিকেটেড অফেন্স হচ্ছে 29টা। এই 29টা প্রেডিকেটেড অফেন্সের মধ্যে স্পেসিফিক কিছু প্রেডিকেটেড অফেন্স এই এক একটা অথরিটির হাতে ন্যস্ত থাকে। প্রেডিকেটেড অফেন্স কি? প্রেডিকেটেড অফেন্স হচ্ছে মানি লন্ডারিং করার জন্য যে সকল অপরাধকে মানি লন্ডারিং অপরাধের সাথে অন্তর্ভুক্ত করা হয় সেগুলিকে প্রেডিকেটেড অফেন্স বলে। প্রেডিকেটেড অফেন্স হচ্ছে এক বিশেষ ধরনের অপরাধ, যে অপরাধটা করলে আপনি মানি লন্ডারিং অধ্যাদেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত হন, সেগুলিকে বলা হয় প্রেডিকেটেড অফেন্স। এইখানে প্রেডিকেটেড অফেন্সের কথা বলা আছে 29। রিসেন্টলি এইটাকে অ্যাড করেছে, পর্নোগ্রাফিকে রিসেন্টলি অ্যাড করেছে। তারপরে থ্রেড দিয়ে মানি নেওয়া এটা অ্যাড করেছে। অফেন্সেস দ্যাট আর সাবজেক্ট টু বি ট্রেল বাই দ্য সাইবার ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইমটাকেও এখানে অ্যাড করা হয়েছে। এই দুটো নতুন আসছে। এর আগে আমাদের 28টা ছিল। সেই 28টার মধ্যে 28 নম্বরটা ছিল ওপেন ছিল, সেখানে বলা ছিল বাংলাদেশ গভর্নমেন্ট কোনো প্রজ্ঞাপন জারি করে যদি কোনো আহ, অপরাধকে মানি লন্ডারিং অপরাধ হিসেবে ট্রিট করে, তখন ইমিডিয়েট তখন থেকে সেটি মানি লন্ডারিং অপরাধ হিসেবে ট্রিট হয়ে যাবে। কিন্তু এখন সেইটাকে এইভাবে আলোচনার মধ্যে আনে নাই, সেটাকে সরিয়ে ফেলেছে। এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আসছে, যে এটা গভর্নমেন্টের গ্রিপিং পাওয়ার রাখার জন্য গভর্নমেন্টকে দিয়েছে, এটা নিয়ে বিতর্ক আসছে। দ্যাটস ওয়াই ওইটাকে এখন আর কনসিডারেশনে রাখে না। এখন স্পেসিফিক 29টা অপরাধ, এই 29টা অপরাধের কোনো একটা অপরাধে যদি আপনি জড়িত হন, তাহলে আপনাকে মানি লন্ডারিং অ্যাক্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনাকে সাজা প্রদান করা যাবে। তাহলে এই 29টা অপরাধকে বলা হয় প্রেডিকেটেড অফেন্স। কেউ কি, মানে এটা ভুল হবে কারো? হোয়াট ইজ প্রেডিকেটেড অফেন্স? হাউ মেনি প্রেডিকেটেড অফেন্স আর অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি? সবাই তো পারবেন এটা। একটা ইয়ারের একটা কোয়েশ্চেন আসছে, কয়েকটা প্রেডিকেটেড অফেন্সের আসলে নাম মনে রাখা দরকার। 27টা 28টা নাম মনে রাখতে পারবেন না। ড্রয়ারি মানে যৌতুক, যৌতুক কিন্তু প্রেডিকেটেড অফেন্স। হিউম্যান ট্রাফিকিং, ট্যাক্স রিলেটেড ইস্যু, টেররিস্ট ফাইন্যান্সিং, এনভায়রনমেন্টাল ক্রাইম, সেক্সুয়াল এক্সপ্লয়েশন, ইনসাইডার ট্রেডিং, অর্গানাইজেশনাল ক্রাইম, তারপরে পর্নোগ্রাফি, তারপরে হচ্ছে আহ, আপনার স্মাগলিং, তারপরে হচ্ছে স্মার্ফিং, তারপরে হচ্ছে মার্ডার, তারপরে হচ্ছে ফিজিক্যাল ইনজুরি করলে সেটা, মানে আপনার যেটুকু কাজ আপনি এই 29টা একবার গোত্র করবেন, তার মধ্যে 8-10টা পয়েন্ট যাতে নিজে লিখতে পারেন এইরকম কাজ করে রাখবেন। এই 29টা প্রেডিকেটেড অফেন্স ইনভেস্টিগেট করার জন্য বাংলাদেশে সার্টিফাইড কিছু অথরিটিকে দায়িত্ব দেওয়া আছে। সেই অথরিটিগুলিকে বলা হয় ইনভেস্টিগেটিং এজেন্সি ফর মানি লন্ডারিং কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানি লন্ডারিং কেস ইনভেস্টিগেশন করার জন্য কোন কোন এজেন্সি কাজ করে। মানি লন্ডারিং কেস সাধারণত ইনভেস্টিগেট করার জন্য এই অথরিটিগুলি কাজ করে। একে অ্যান্টি কারাপশন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, বাংলাদেশ কাস্টমস, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ডিরেক্টর অফ এনভায়রনমেন্ট। 7টা অথরিটি মানি লন্ডারিং রিলেটেড কেস ইনভেস্টিগেশনের দায়িত্ব পালন করতে পারে। এই 7টার বাইরে কেউ করতে পারে? এই 7টা অফিসকে বলা হয় ইনভেস্টিগেটিং এজেন্সি অফ মানি লন্ডারিং। ওকে, এই 7টা এজেন্সি আসলে
এই 29টা প্রেডিকেটেড অফেন্সকে তাদের নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী তাদের উপর যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সে অনুযায়ী তারা কেস ডিল করে। যেমন করাপশন অ্যান্ড ব্রিভারিটা ডিল করে অ্যান্টি করাপশন কমিশন, কাউন্টার প্রিটিং অফ ডকুমেন্ট ডিল করে সিআইডি, চিটিং ডিল করে সিআইডি, তারপরে সিআইডি বেশি কাজ করে আসলে। তারপরে হচ্ছে স্মাগলিংটা ডিল করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারপরে ড্রয়ারিটা ডিল করে সিআইডি, ট্যাক্স রিলেটেড ইস্যু ডিল করে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর। এইভাবে ক্যাটাগরি করেছে। এখন আপনার পরীক্ষার জন্য এটা মনে রাখা দরকার নাই কে কোন ক্যাটাগরিতে পড়েছে, কোনটা কে করেছে এটা জানা দরকার। আপনার জানার দরকার হচ্ছে প্রেডিকেটেড অফেন্স বলতে কি বোঝায়, প্রেডিকেটেড অফেন্স কয়টি আছে এখন, নতুন করে কোনটা বাদ পড়েছে, কোন দুইটা অ্যাড হয়েছে, প্রেডিকেটেড অফেন্সগুলি প্রতিরোধ করার জন্য বা মোকাবেলা করার জন্য কোন কোন এজেন্সি কাজ করে, বা কারা মানি লন্ডারিং কেস নিয়ে ডিল করে, এই এজেন্সিগুলির নাম লেখো। এই এজেন্সিগুলির নাম হচ্ছে কি কয়টা? 3, 6, 7। দুইটা প্রশ্ন পড়া হয়েছে, আপনারা ঘুমিয়ে গেছেন কিনা একটু জিজ্ঞেস করবো। কবির ভাই, বি কেয়ারফুল। আপনি আহ, এবার পাস করা না, আপনি ভালোভাবে এটা শেষ করবেন। এটা হচ্ছে আপনার মানে একদম প্রাইম রেসপন্স। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা দুইটা প্রশ্ন শেষ করেছি, মানে আমি প্ল্যান করেছি আপনাদেরকে 20টা প্রশ্ন দিব আর 25টা শর্ট নোট দিব, কোর্স শেষ। সেগুলি থেকে পরীক্ষা আসবে, মানে এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। সুযোগ নাই মানে আসবে না, কারণ এটা কোয়েশ্চেন আসবে না, আসবে না এটুকু আর কি জানি। আর ডিটেল তো কিছু বলতে পারবো না ক্লাসে, আসবে না। আপনারা যেটা করবেন, আমি দুইটা প্রশ্ন শেষ করেছি, একটা প্রশ্ন পড়েছি যেটার মধ্যে আমি বলেছি যে রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বোঝায়, রিপোর্টিং অর্গানাইজেশন কয়টা আছে, সেই রিপোর্টিং অর্গানাইজেশন কাকে রিপোর্ট করে, রিপোর্টিং অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটিটা কি। এটা ছিল আমার 1 নম্বর প্রশ্ন, আজকের 1 নম্বর প্রশ্ন ডিসকাশন। এই প্রশ্নটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে ভাই বুঝতে পারিনি, আবার রিপিট করবো কোনো একটা পার্ট আছে? নাই, সবাই আমরা বুঝতে পেরেছি, ফাইন। 2 নম্বর প্রশ্নটা আমি আলোচনা করেছি, প্রেডিকেটেড অফেন্স বলতে কি বুঝো, প্রেডিকেটেড অফেন্স কয়টি, নতুন করে কয়টি অ্যাড হয়েছে, পুরনো কোনটা বাদ পড়েছে। প্রেডিকেটেড অফেন্সের মধ্যে যে কোনো 8-10টা প্রেডিকেটেড অফেন্স মনে রাখতে হবে। আমার মনে আছে 10টা, আপনিও চাইলে একবার রিডিং করলে 10টা মনে থাকবে। কারণ একটা প্রশ্নে আসছে যে 10টা প্রেডিকেটেড অফেন্সের নাম লিখে, এটা আসছে। দ্যাটস ওয়াই 8-10টা প্রেডিকেটেড অফেন্স আপনি রাখতে পারেন নাম। প্রেডিকেটেড অফেন্স গুলি ইনভেস্টিগেট করার জন্য কারা কাজ করে, কোন কোন এজেন্সি কাজ করে, এজেন্সিগুলির নাম লিখে। এই 6টা এজেন্সির নাম তখন আপনাকে লিখতে হবে। যদি আপনি মনে করেন যে ভাইয়া আমার মতো করে লিখি, আপনি আমার মতো আপনার মতো করে লিখেন। এনবিআর, সিআইডি, তারপরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ কাস্টমস, অথবা অন্য ভাবে যদি লিখে শর্টকাট লিখতে চান লিখতে পারেন। বাট এখানে অথরিটি হচ্ছে মেইনলি 7টা, এই 7টা অথরিটির নাম লিখতে হবে। এই 7টা অথরিটিকে বলা হয় ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিং এজেন্সিস অফ মানি লন্ডারিং কেস। তার পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিএফআইইউ বলতে কি বোঝায়, বিএফআইইউর রেসপন্সিবিলিটি কি, বিএফআইইউটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসেই, এটা আসেই। বিএফআই হচ্ছে আমাদের রেগুলেটরি অথরিটি মানি লন্ডারিং এর পার্সপেক্টিভ। এটা আমি প্রশ্ন নাম্বার 3 পড়ছি, কোয়েশ্চেন নাম্বার 3 পড়ছি। শীটটা আমি দিয়ে দিব গোছানো, আমি এখন যেভাবে পড়ছি সেভাবে আপনাদের শীটটা দিয়ে দিব। কোয়েশ্চেন নাম্বার 3, বিএফআইইউ বলতে কি বুঝো, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এইটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ওরা আসলে কি কাজ করে সেটার কথা আমাদেরকে এখানে বলা হয়েছে। BFI was established as per provision of Section 24 of Money Laundering Prevention Act 2012। আগে আসলে বিএফআইইউ আলাদা ডিভিশন ছিল না, 2012 সালের পরে তারা আলাদা ডিভিশনে অন্তর্ভুক্ত হয়েছে। As mentioned above, for the shouldering the responsibility mentioned in Money Laundering Prevention Act 2002, Bangladesh Bank established Anti-Money Laundering Department AMLD in June 2002, and this AMLD was renamed as BFIU in 2012. Section 24 of AML 2012 ensures the operational autonomy of BFIU
এইটুকু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। বিএফআইউর আগের নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ এএমএলডি। সেইটা প্রতিষ্ঠিত হয়েছিল জুন 2002 সালে। জুন 2012 সালে এসে এই এএমএলডি ডিভিশনের নামটা চেঞ্জ হয়েছে, নাম হয়েছে এখন বিএফআই। তাহলে 2002 সালে ছিল এএমএলডি, এটার নাম চেঞ্জ হয়ে 2012 সালে হয়েছে বিএফআইউ। বিএফআইউ নতুন করে নামকরণ করার পাশাপাশি তারা অপারেশনাল অ্যাক্টিভিটিতে অটোনোমাস অ্যাক্টিভিটি পারফর্ম করতে শুরু করলো বা শুরু করার এখতিয়ারভুক্ত হলো। মানে নিজেরা নিজেদের মতো করে ডিসিশন মেক করা, সিদ্ধান্ত নেওয়া, এইগুলি এক্সারসাইজ করার ব্যাপারে পারমিশন পেল। এইগুলি হচ্ছে বিএফআইউর বিভিন্ন এখতিয়ারের কথা বলা হয়েছে, এগুলি আমাদের পড়ার দরকার নাই। আমরা পড়ব মেইন ফাংশন অফ বিএফআইউ। বিএফআইউ আসলে কি কি ফাংশন অ্যাভেল করে, কি কি, অনেকগুলি ফাংশন আছে এখানে। আপনি এই ফাংশনগুলি থেকে যে কোনো কয়েকটা ফাংশনকে এক করে যদি লেখেন তাহলে আপনার পরীক্ষার প্রশ্ন হয়ে যাবে। আসবে হোয়াট ইজ বিএফআইউ, হাউ বিএফআইউ ইজ এস্টাবলিশড, রাইট দ্য রেসপন্সিবিলিটি অর ফাংশন অফ বিএফআইউ ইস্যুস, কমপ্লিট। তাহলে বিএফআইউ কি আর কি কাজ করে, আমরা 10টা পয়েন্ট নিব। কেউ একজন আমাকে হেল্প করবেন, আমার বলার পরে আপনি বলবেন। রিসিভ সাসপিশিয়াস ট্রানজেকশন অ্যাক্টিভিটি রিপোর্ট, মানে এসটিআর বা এসএআর। এই রিপোর্টটা বেঙ্গলি থেকে তারা কালেক্ট করে ফ্রম দ্য রিপোর্টিং অর্গানাইজেশন। ওই যে 17টা অর্গানাইজেশন রিপোর্ট করে তাদের কাছ থেকে সেটা তারা কালেক্ট করে। ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট ফ্রম ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দেন রিসিভ দ্য কমপ্লায়েন্স ফ্রম ডিফারেন্ট সোর্স। প্রথম কথা হচ্ছে তারা, আমরা জানি তিন ধরনের রিপোর্টিং হয়, একটা হচ্ছে সিটিআর, একটা হচ্ছে এসটিআর, আর একটা হচ্ছে এসএআর। সিটিআর হচ্ছে ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট, প্রতিদিন কোনো একটা অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল ডেতে 10 লাখ বা তার উপরে যদি ট্রানজেকশন হয় সেটা সিটিআর রিপোর্টে যায়। এসটিআর রিপোর্ট মানে হচ্ছে কোনো একটা কাস্টমার যদি কোনো একটা সাসপিশিয়াস ট্রানজেকশন করে তখন সেটা এসটিআর এ রিপোর্ট করে। মানে আমি বুঝতে পারছি সে যে ট্রানজেকশন করছে এটা অবৈধ বা এটার মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা আছে, এটা আমি ট্রেস করতে পারলে তার ট্রানজেকশন রিলেটেড ইস্যুতে যদি আমি কোনোটাকে মনে করি সাসপিশিয়াস, তাহলে সেটার যে রিপোর্টটা হয় সেটার নাম হচ্ছে এসটিআর। এসএআর হচ্ছে কোনো একজন ব্যক্তির আচার আচরণ, কথাবার্তা, চাল চলনের উপর যদি বেস করে দেখি আমি কোনো ধরনের সাসপেনশন কাজ করছে, তখন আমি তার জন্য রিপোর্ট করি এসএআর। পরীক্ষায় আসবে, আমরা যদিও আলোচনা করব পরে এসএআর এবং এসটিআর এর মধ্যে পার্থক্য কি। এসএআর হচ্ছে কোনো একজন ব্যক্তির আচরণ উপর বেস করে আমি তার নামে যখন কোনো রিপোর্ট করি, সাসপিশিয়াস রিপোর্ট করি, তখন সেটা হচ্ছে এসএআর। আর এসটিআর হচ্ছে তার কোনো একটা ট্রানজেকশন সে করবে, সেই ট্রানজেকশনটার উপর আমার সাসপেনশন ক্রিয়েট হয়েছে, তখন আমি সেই রিপোর্টটা করব এসটিআর। কোনো একজন ব্যক্তি 3 লাখ টাকার একটা এফডিআর করতে চাচ্ছে, সেই 3 লাখ টাকা কোথা থেকে এসছে তাকে জিজ্ঞেস করার পরে আমি লজিক্যাল কোনো অ্যান্সার পাইনি, আমার কাছে সন্দেহ মনে হচ্ছে যে 3 লাখ টাকা ট্রানজেকশন করছে, এটার মধ্যে সন্দেহ আছে। সো আই উইল স্টাবলিশড এ, এসটিআর করবো না এসএআর করবো? এসে আর স্টাডি রিপোর্ট এসপিআর হবে, এসপিআর হবে না। একজন ব্যক্তি 3 লাখ টাকা নিয়ে এসছে, এসে একটা এফডিআর করতে বলছে, আমি এফডিআর করেছি। এফডিআর করার সময় তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছি যে তুমি যে ট্রানজেকশনটা করবা এই 3 লাখ টাকা কোথা থেকে নিয়ে আসছো। তিনি যথাযথ জাস্টিফিকেশন করতে পারেননি, অথবা তিনি যথাযথ জাস্টিফিকেশন করতে পারেননি, আমি তখন তার এফডিআরটা, ধরেন আমি, অথবা এমন হলো এফডিআরটা হয়ে গেছে, 3 মাস পরে সে ইন্টারেস্ট দিতে আসছে, তখন আমি জিজ্ঞেস করলাম আপনি 3 লাখ টাকা রেফার করেছেন, টাকাটা কোথায় পেয়েছেন? তখন সে যথাযথ নিয়মে অ্যান্সার দিতে পারেনি। আমার কাছে সন্দেহজনক মনে হলো যে তার এফডিআর এর টাকাটা মনে হয় প্রপার ওয়েতে আসে নাই, সে কোনো জায়গা থেকে ঘুষ বা কোনো কিছু পেয়ে সে এফডিআরটা করেছে। ইন্টারেস্ট দিয়েছে আমি, ঠিক আছে, বাট আমার কাছে সন্দেহ হয়েছে ট্রানজেকশনটা। তাহলে আমি রিপোর্ট করব কি, এসটিআর না এসএআর? এসপিআর এ করবে।
আমি এসটিআর রিপোর্ট করব। কথা হচ্ছে আমার এই ট্রানজেকশনটার সাথে আমি সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে তার 3 লাখ টাকা আনা, জমা দেওয়া, পরে এফডিআর করার, এইটাতে আমার সন্দেহ হচ্ছে, অর্থাৎ ট্রানজেকশনটাকে আমি সন্দেহ করেছি, সো আমি রিপোর্ট করবো এসটিআর। এসিআর রিপোর্ট করবো আমি যদি কোনো একটা ব্যক্তির ট্রানজেকশনে সন্দেহ হচ্ছে না, ফাইন্যান্সিয়াল ইস্যুতে সন্দেহ হচ্ছে না, তারা আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, এগুলিতে আমার সন্দেহ হচ্ছে। হয় না এরকম? আমার কাছে, আমার সাথে একটা অ্যাকাউন্ট আছে, কোনো এক্সট্রা কাস্টমারের আমার সাথে একটা অ্যাকাউন্ট আছে, এই লাস্ট মানে পলিটিক্যাল ভায়োলেন্সের সময় প্রচুর পরিমাণে এসএআর হয়েছে, সবচেয়ে বেশি এসএআর হয়েছে লাস্ট 15 বছরে। বেশি হওয়ার কারণ হচ্ছে ব্যাংক আসলে পলিটিক্যাল প্রেশার বা অন্য কোনো কারণে যেভাবে হোক না কেন কিছু কাস্টমারকে চিনে যে ও ঝামেলা করছে, তারপরে হয়তো পলিটিক্যাল প্রেশার বা সিনিয়র প্রেশার বা অন্য প্রেশারের কারণে সে কোনো কথা বলতে পারে না, যখন সুযোগ আসছে বলার তখন সবার নামে এসএআর করে দিয়েছে। আমার একজন কাস্টমার আমার এখানে কোনো ধরনের ট্রানজেকশন এখনো করে নাই, ওপেন করেছে অ্যাকাউন্ট, ট্রানজেকশন করবে। ইন দ্য মেন টাইম আমি বাসা থেকে আসার সময় পত্রিকায় ওই ব্যক্তির অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন নিয়ে সাসপিশিয়াস রিপোর্ট, মিডিয়া রিপোর্ট, পলিটিক্যাল ভায়োলেশন, পিয়ার প্রেশার, পলিটিক্যাল আনস্টেবিলিটি, প্রেশার, বিভিন্ন ইস্যু নামে তার নামে বড় ধরনের একটা রিপোর্ট পেলাম। আমার সাথে কিন্তু এখনো ট্রানজাকশন শুরু করেনি। এটাকে আমি হয়তো মিডিয়া নেগেটিভ রেজাল্ট বলতে পারি। আমার কাছে এসে আমার কাছে মনে হচ্ছে যে এই কাস্টমার যদি আমার এখানে অ্যাকাউন্ট শুরু ট্রানজেকশন করে, ট্রানজেকশন এই কাস্টমারকে তো ওখানে সন্দেহজনক সবাই বলছে, বা অ্যাডভান্স মিডিয়া রিপোর্ট আসছে তার নামে, সো আমি তার ট্রানজেকশনটা হয়তো বন্ধ করব না, বাট আমি তার নামে একটা এসএআর করে দিই। তার ট্রানজেকশন এখন আমার সাথে শুরু হয়নি, বা আমি কোনো ট্রানজেকশনকে সন্দেহ করছি না, তার বিহেভিয়ার, তার হিস্ট্রিক্যাল অ্যানালাইসিসটাকে আমি সন্দেহ করছি। এই অবস্থায় ওই কাস্টমারের নামে আমি এসএআর করি। বিএফ এর কাজ হচ্ছে সিটিআর বলেন, এসটিআর বলেন, এসএআর বলেন, যেই যেই প্রতিষ্ঠান এগুলি করে, এগুলি সব ডেটা তারা নেয়, তারা রিসিভ করে সকল ডেটা। রিসিভ করার পরে তারা এইটা অ্যানালাইসিস করে, রিসিভ করে, এই যে দেখেন লেখা আছে অ্যানালাইসিস দ্য এসটিআর এসএআর ফ্রম রিপোর্টিং অর্গানাইজেশন and CTR from banks and financial institution and compliance received for different sources. Okay. Produce financial intelligence report and disseminate those to investigating agencies for further action. প্রডিউস ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট, একটা রিপোর্ট করো, এই সিটিআর এসটিআর এসিআর এগুলি অ্যানালাইসিস করার পর একটা রিপোর্ট করে, সেই রিপোর্টটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট। এই রিপোর্ট করার পরে এই রিপোর্টটা ডিসেমিনেট করে, প্রদান করে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে। ইনভেস্টিগেটিং এজেন্সি কয়টা আছে আমাদের দেশে বলেন তো, একটু আগে পড়ে আসছি, কয়টা? 7টা। রাইট, একটু আগে আমরা পড়ে আসছিলাম সেই 7টা, এই 7টা এদের কাছে তারা রিপোর্ট করে, মানে বিএফআইও তাদের কাছে রিপোর্ট করে যে আমি এই রিপোর্টটা এই মাসে এই রিপোর্ট পেয়েছি, এখানে আমার কাছে সন্দেহ হচ্ছে, তুমি ফার্দার এটা ডিসেমিনেট করো বা তুমি এটা ডিগ আউট করো। তাহলে সিটিআর এসটিআর এবং এসএআর সকল এসএআর রিপোর্ট করে, রিসিভ করে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সেগুলি অ্যানালাইসিস করে, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে সিটিআর এসটিআর এবং এসএআর বা অন্যান্য সার্কামস্টেন্সেসটা অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টটা যে 7টা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদেরকে ফার্দার অ্যাকশনের জন্য প্রদান করে, তাদেরকে ফার্দার অ্যাকশনের জন্য প্রদান করে বলেই এএমএলডির একটা পার্টে দেখেন না ওই যে একটা ইনফরমেশন আছে, দুদক ওখান থেকে কাস্টমার ইনফরমেশন চায়, এগুলি আসলে এটার জন্য চায়, এই রিপোর্টটা থেকে নামগুলি যায় বলে সেই নামগুলিতে চায়। মেনটেন এ ডেটাবেস অফ অল এসটিআর এসএআর সিটিআর এন্ড রিলেটেড ইনফরমেশন, একটা ডেটাবেস মেনটেন করে, এটাও তাদের কাজ। আপনি বলতে পারেন এটা নর্মাল কাজ। ওকে, 4 নম্বর কাজ, ইস্যু নেসেসারি ডিরেকশন এন্ড গাইডলাইন নোট ফ্রম টাইম টু টাইম ফর রিপোর্টিং অর্গানাইজেশন টু প্রিভেন্ট মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, প্রলিফারেশন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে বিভিন্ন সময় মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং অথবা এইরকম সন্ত্রাস বিরোধী আন্দোলন যেগুলি আছে বা যে অপরাধ আছে সেগুলি প্রতিরোধ করার জন্য টাইম টু টাইম বিভিন্ন গাইডলাইন, সার্কুলার প্রদান করেন, এটা হচ্ছে আরেকটা কাজ। তারপরে কাজ হচ্ছে এনশিওর কমপ্লায়েন্স অফ দ্য রেসপেক্টিভ অ্যাক্টস অ্যান্ড রুলস, ঠিকঠাক ভাবে করে কিনা এটার জন্য অন সাইট অ্যান্ড অফ সাইট সুপারভিশন করে।
রিপোর্টিং অর্গানাইজেশন গুলিকে, যে সেন্ট্রাল ব্যাংক থেকে অথবা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যে রুলস এবং রেগুলেশনস গুলি দেওয়া আছে, সেই রুলস এবং রেগুলেশনস গুলি অনুযায়ী ব্যাংকগুলি তাদের এএমএল রিলেটেড ইস্যুস গুলি দেখাশোনা করে কিনা, এটার জন্য বিএফআইউ অনসাইট এবং অফসাইট সুপারভিশন করে। অনসাইট মানে হচ্ছে ফিজিক্যালি অডিট করা, যা কিন্তু বিএফআই থেকে বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চে অডিট করতে যায়। অফসাইট সুপারভিশন মানে হচ্ছে বিভিন্ন রিপোর্ট নেয় ব্যাংকগুলি থেকে, নিয়ে সেগুলি তারা অ্যানালাইসিস করে। এটা হচ্ছে আরেকটা কাজ। এই পয়েন্টটা আপনাদের একটু রিচের বাইরে যাবে, আমি যখন স্যাংশন পড়াবো তখন আমি সেখানে এটা পড়বো। Monitor the implementation of UNSC resolution, including UNSCR 1267 and its successor UNSCR 1373 and UN Security Council resolution related to proliferation financing of weapons of mass destruction। মানে ইন্টারন্যাশনাল অথরিটির মেম্বার হওয়ার জন্য আমাদের এই তিনটা রেজুলেশন ফলো করতে ম্যান্ডেটরি। স্যাংশন রিলেটেড ইস্যুস গুলিতে এই তিনটা রেজুলেশন ইউএসএ বেসড রেজুলেশন, তিনটা রেজুলেশন আমাদেরকে ফলো করতে হয়। সকল ব্যাংক নেম স্ক্রিনিং, স্যাংশন স্ক্রিনিং এর ক্ষেত্রে এটা মেনে চলে কিনা এটা মনিটর করা, এটা হচ্ছে তাদের আরেকটা কাজ। ট্রেনিং, ইম্পোর্ট ট্রেনিং এন্ড অফিসিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করে, এটা হচ্ছে আরেকটা কাজ। সাইন মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ফরেন এফআইইউ টু এক্সচেঞ্জ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স অন এএমএল, টিএফটি, টিএফ এন্ড পিএফ, মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং এন্ড প্রলিফারেশন অফ প্রলিফারেশন ফাইন্যান্সিং। ট্রেনিং এর ব্যবস্থা করে। কোঅপারেট এন্ড ওয়ার্ক টুগেদার উইথ ভেরিয়াস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে একত্রিত হয়ে কাজ করে। তারপরে হচ্ছে পারফর্ম সেক্রেটারিয়াল জব ফর ইউএন বডিজ, এটা আসলে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যাবে। ওয়ার্ক অ্যাজ এ সেক্রেটারিয়েট অফ ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স, স্টুডেন্ট এজেন্সি, এসটিআর, এটা আমার অত দরকার নাই। অ্যারেঞ্জ রেগুলার মিটিং উইথ অ্যান্টি করাপশন কমিশন, বাংলাদেশ পুলিশ, অর্থাৎ ওই কমিটিগুলি যাদেরকে ডেটা দেয় তাদের সাথে মিটিং করে। অ্যারেঞ্জ রেগুলার মিটিং উইথ ভেরিয়াস রেগুলেটরি অথরিটি, বিএসইউ, ইদ্রা, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সেগুলির সাথে মিটিং সেট করে। ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং এবং প্রলিফারেশন ফাইন্যান্সিং, এগুলি নিয়ে তারা কাজ করে। এটা হচ্ছে তাদের মূলত কাজ, মানে তারা এই কাজগুলি মোটামুটি করার রিপোর্টিং করার মোটামুটি কাজ করে। এখন বিএফআইউর রেসপন্সিবিলিটি গুলি আমি নিজের ভাষায় বলবো, আপনারা আমার সাথে সাথে আবার বলবেন যে হ্যাঁ বুঝতে পারছি। মানে এটা সামারি করে বলবো আমি। প্রথম কথা, সিটিআর বলতে হবে, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবো সিটিআর, এসটিআর, এসএআর, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, নন ব্যাংক, ওই যে 17টা প্রতিষ্ঠান, বিভিন্ন কারণে এই 17টা প্রতিষ্ঠান থেকে সিটিআর, এসটিআর এবং এসএআর এর যত রিপোর্ট যাবে সবগুলি কালেক্ট করবে। এক নম্বর কাজ, সিটিআর, এসটিআর এবং এসএআর এর রিপোর্টগুলি অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে যেটা তারা মনে করবে এটা সত্যিকার অর্থে সিটিআর, এসটিআর, এসএআর রিপোর্টের জন্য এলিজেবল, সেগুলিকে সর্ট আউট করবে। মানে ব্যাংকগুলি যেগুলিকে সিটিআর, এসটিআর করবে, সিটিআর তো হলো অটোমেটেড, কোনো সমস্যা নাই, কিন্তু এসটিআর, এসএআর যেগুলি করবে সেগুলিকে কিন্তু বিএফআই চাইলে মানে বাদ দিয়ে দিতে পারে। তাহলে তারা অ্যানালাইসিস করে বলবে যে হ্যাঁ এটার গ্রাউন্ড আছে কিনা, এটা সত্যিকার অর্থে এসটিআর হবে কিনা, এসএআর হবে কিনা। যদি তারা এটা অ্যাপ্রুভ করে, হ্যাঁ এইটাকে বলে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে তারা সর্ট করে কোনগুলি আসলে অরিজিনালি সিটিআর, এসটিআর বা এসএআর, এটা ডিসিশন নেয়। দেন 3 নম্বরে তারা একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে এই সিটিআর, এসটিআর এবং এসিআর এর উপর। রিপোর্ট তৈরি করে এই রিপোর্টটা যেই 7টা ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে আমাদের দেশে, সেই 7টা ইনভেস্টিগেশন এজেন্সিকে সেই রিপোর্টটা প্রদান করে ফার্দার অ্যাকশন গ্রহণ করার জন্য। তিনটে স্ট্রং কাজ, তিনটাই কিন্তু সিটিআর, এসটিআর রিলেটেড। 4 নম্বর হচ্ছে সিটিআর, এসটিআর রিলেটেড একটা ডেটাবেস তারা মেনটেন করে। 5 নম্বরে হচ্ছে বিভিন্ন সময় মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং এবং প্রলিফারেশন ফাইন্যান্সিং, এই তিনটা অ্যাক্টিভিটিকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন সময় নানা ধরনের সার্কুলার, গাইডলাইন্স, পলিসি প্রদান করে। এটা হচ্ছে 5 নম্বর কাজ। 6 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করে। 6 নম্বর। 7 নম্বরে হচ্ছে অন্যান্য ব্যাংকগুলি ইউএনএসসি
1267 এবং UNSCR 1373, এই দুইটা রেজুলেশন অনুযায়ী স্যাংশন কাভার করে কিনা এইটা এনশিওর করে। বিভিন্ন ইস্যুর কারণে বিভিন্ন ব্রাঞ্চ বা ব্যাংকগুলিকে তারা অনসাইট এবং অফসাইট মনিটরিং কাজ করে। অফসাইট মনিটরিং মানে হচ্ছে রিপোর্ট নিয়ে কাজ করা, অনসাইট মনিটরিং মানে হচ্ছে অডিটিং করা। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলির সাথে লিয়াজো মেনটেন করে এবং তাদের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করে। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এগমন্ট গ্রুপ, এফএটিএফ, এপিজি, আইএমএফ, এডিবি, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের সাথে কোলাবোরেশন করে ইনফরমেশন এক্সচেঞ্জ করে। লোকাল যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে নিয়মিত মিটিং করে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করে। সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে। বিএফএর এই হচ্ছে কাজ। আমি আবার বলবো, তারপরে আপনি বলবেন। যেটা যেটা আপনার মনে থাকে সেটা বললেই হবে। প্রথম, সিটিআর, এসটিআর এবং এসএআর এর সকল রিপোর্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়। 2 নম্বর, সিটিআর, এসটিআর, এসএআর এর রিপোর্টগুলি অ্যানালাইসিস করে, যেগুলি সত্যিকার অর্থে রিপোর্ট সেগুলিকে সে সর্ট আউট করে ফাইনালাইজ করে। এই ফাইনালাইজ রিপোর্টগুলির উপর বেস করে সে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স রিপোর্টটা তৈরি করে, রিপোর্টটা ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছে হ্যান্ড ওভার করে ফার্দার অ্যাকশন নেওয়ার জন্য, তারা তারপরে ডিল করবে। 4 নম্বরে হচ্ছে সিটিআর এসটিআর এর ডেটাবেস মেনটেন করে, কোন ব্যাংক কতটুকু করেছে, কোন ব্যাংকের সিটিআর এসটিআর এর পরিমাণ কেমন, কারা সন্দেহের পরিমাণ বেশি করে, এটা অ্যানালাইসিস করার জন্য, এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য ডেটাবেস মেনটেন করে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের গাইডলাইন, পলিসি, সার্কুলার প্রদান করে সবাইকে। সবাইকে বিভিন্ন ধরনের সার্কুলার, গাইডলাইন, পলিসি এগুলি প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে। তারপরে হচ্ছে অনসাইট এবং অফসাইট সুপারভিশন করে, সুপারভিশনের কাজ করে। এই অনসাইট এবং অফসাইট সুপারভিশন, অনসাইট সুপারভিশন করে হচ্ছে অডিট করার মাধ্যমে, অফসাইট সুপারভিশন করে হচ্ছে বিভিন্ন রিপোর্ট নিয়ে তাদেরকে অ্যানালাইসিস করা। বাংলাদেশ ইউএনএসসি রেজুলেশন অনুযায়ী নেম স্ক্রিনিং, স্যাংশন স্ক্রিনিং করে কিনা এইটা অ্যানালাইসিস করে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ তাদের। 8 নম্বর কাজ। 9 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং, যথাসময়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করে। 9 নম্বর কাজ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলির সাথে মানি লন্ডারিং রিলেটেড ইনফরমেশন গুলি শেয়ার করে, এবং আমাদের করণীয় ঠিক করে তাদেরকে জানা যে আমরা এই এই স্টেপ গ্রহণ করেছি। কারণ মানি লন্ডারিং ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বা আমরা রাখি। সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করে। বাংলাদেশের যে লোকাল লোকাল যে অথরিটি গুলি আছে, যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইদ্রা, এমআরএ, তারপরে অন্য এনজিও বা অন্যান্য যারা আছে, তাদের সময় 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 মিটিং করে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কেউ একজন বলেন, যিনি বলতে চান, যেটা যেটা আপনার মনে আসে এটা বলুন, কারণ আপনি তো এখনো মুখস্থ করেন নাই। আমি যেভাবে বলেছি 2বার বলেছি, তারপর আপনি একটু আপনার জাস্ট থিমটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি বলবো। জি। আহ, আহ, মানে আমরা মানে এতক্ষণ যে আলোচনাটা দেখলাম সেখান থেকে আর কি, যেটা আর কি র যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা প্রথম দিকে আহ, বিভিন্ন এজেন্সি থেকে রিপোর্ট গুলো রিসিভ করি। ওই যে সিটিআর, এসটিআর, তারপর স্যার, এগুলো থেকে আমরা রিপোর্ট গুলো রিসিভ করবো। দেন তারপরে এই রিপোর্ট গুলো আমাদের অ্যানালাইসিস এর একটা ব্যাপার আছে, আমরা সেকেন্ড টাইমে এই রিপোর্ট গুলো অ্যানালাইসিস করবো। কারণ অনেক ধরনের র ডেটা আসবে, কোনটা আমার কাজের মানে কোনগুলো নিয়ে আমরা কাজ করব, কোনটা নিয়ে কাজ করব না। আহ, এখানে সর্ট আউট করব যে যে আমরা আসলে আমাদের যে এজেন্সি গুলোতে যে রিপোর্টটা দিব, মানে সর্ট আউট দা অ্যানালাইজিং রিপোর্ট। ওই যে রিপোর্ট গুলো আমরা নিয়েছি সেগুলো থেকে আমরা সর্ট আউট করবো যে কোনটা নিয়ে আমরা মেইনলি কাজ করবো, কোনটা নিয়ে আসলে আমাদের দরকার নেই, যেটা দরকার নেই সেটা আমরা বাদ দিব, যেটা লাগবে সেটা নিয়ে আমরা আসলে মুভ ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আর কি। আরেকটা জিনিস হচ্ছে ডেটাবেস আমরা মেনটেন করবো। যে দেখা গেছে যে আমাদের যে সার্ভিসের যে ট্রানজেকশন বা সিটিআর রিপোর্ট, এসটিআর রিপোর্ট,
এগুলো আমরা ডেটাবেস মেনটেন করবো, যে এগুলো আমরা এতক্ষণ যে স্ক্রিনিং এর মাধ্যমে এই ডেটাগুলো আমরা পেয়েছি সেটা নিয়ে। দেন তারপরে হচ্ছে ওয়ার্ক ফাইভ, মানে 5 নাম্বার যে কাজটা আর কি, সেটা হচ্ছে বিভিন্ন গাইডলাইন আসলে আমরা প্রদান করব, যে আসলে এই যে রিপোর্ট গুলো আমরা পেয়েছি ডেটাবেস এর মাধ্যমে, এই গাইডলাইনটা মেনটেন, গাইডলাইন অনুযায়ী আসলে আমাদের কি করণীয় সেটা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এরপর স্টেপটা হচ্ছে যে অন সাইট এন্ড অফ সাইট সুপারভিশন করা, যেটা আপনি বললেন যে আমরা যেমন মাঝে মাঝে প্রায় আমরা ওই যে বাংলাদেশ ব্যাংকের অডিট টেস্ট করি, বা ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিট টেস্ট করি। অন সাইট মানে এই সুপারভিশনটা আসবে। এরপরে আসবে যে আমাদের যে স্যাংশন, যেটা আমরা আর কি মানে বিভিন্ন খবরে পাই, যে অমুক প্রতিষ্ঠানকে স্যাংশন দেওয়া হয়েছে, অমুক প্রতিষ্ঠানকে স্যাংশন দেওয়া হয় নাই, বা স্যাংশন ছিল এটা উঠে গেছে। ওই স্যাংশন স্ক্রিনিংটা অ্যানালাইসিস করবো, যে আমরা যে রিপোর্ট গুলো নিয়ে কাজ করতেছি এটাতে আমাদের ভবিষ্যতে কোনো মানে স্যাংশন মানে আমরা পাবো কিনা, মানে এই প্রতিষ্ঠান স্যাংশন পেলে তো আমাদের অনেক ধরনের ফিনান্সিয়াল ঝামেলা আছে। তো এটাও আমাদের স্ক্রিনিং করতে হবে, যে আমরা স্যাংশন স্ক্রিনিং এর আন্ডারে পড়ে কিনা, ওইটা আসলে ওইভাবে কাজ করে যাওয়া। দেন হচ্ছে ট্রেনিং এনশিওর করা, যে আসলে আহ, আহ, আমাদের আসলে ওই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য ট্রেনিং করানো, যে আমরা ট্রেনিং গুলো করবো, যে আমাদের যাতে যে সিপিআর এর জন্য আমাদের কি করা উচিত, বা উইথ সাসপিশাস ট্রানজেকশন অথবা ওই সার্চ রিপোর্টিং বা এগুলোর জন্য আসলে আমাদের ট্রেনিং অ্যারেঞ্জ করা, যাতে আমরা বুঝতে পারি যে এইটা করলে আমাদের এই রিপোর্টটা করতে হবে বা এইভাবে করা যাবে না। আহ, আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে আমাদের আসলে কোলাবোরেশন করতে হবে, যাতে আমরা যেই মানে আমরা মানে আমাদের ইনসাইড কান্ট্রির ভিতরে আমরা যেই মেনটেনিংটা করতেছি বা যেইভাবে আমরা কাজটা করতেছি, এটা আসলে ইন্টারন্যাশনালি এটা আসলে একসেপ্টেবল কিনা, এটার সাথে আসলে ওনাদের সাথে আসলে এই জিনিসটা একটু কোলাবোরেট করা বা ওনাদের সাথে তথ্য আদান প্রদান করা। আর মেইনলি হচ্ছে লাস্টের দিকে আমাদের আসলে ওই যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা গ্রো করা, যে আমাদের এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না, এটা আমাদের ইকোনমিকে, এটা আমাদের মানে অর্থনীতির জন্য হুমকি স্বরূপ, এটা আমরা করবো, এটা করবো না, এভাবে আমাদের মেনটেন করতে হবে। এটা করলে আমরা সামনে বিপদে পড়বো না, কোনো স্যাংশন পাবো না, বা এটা করলে আমাদের জন্য ভালো হবে, ইন্টারন্যাশনালি আমরা অনেকভাবে রিকগনিশন পাবো। তখন দেখা গেছে যে অনেক ফিনান্সিয়াল ব্যাপারগুলো চলে আসবে, এরকম আর কি, এইটাই। ওকে, থ্যাংক ইউ। মানে আমার চেয়ে ভালো বলেছেন। আপনার এটা গ্যারান্টেড, এবার আপনি ভালো করবেন ইনশাল্লাহ। মানে আমার চেয়ে ভালো বলেছেন, আমি যতটুকু না বলেছি তার চেয়ে ভালো বলেছেন। আচ্ছা, পিএফআই এর ক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা লাইন, এটা প্রায় পরীক্ষা আসে, এই যে এই লাইনটা শুধু, এই যে এইটুকু: in order may be issued to any reporting organization to suspend or freeze transaction of any account for maximum 7 times by 30 days. There are reasonable ground to suspect that any money or property has been deposited into the account by committing any offense, or money or of any account has been or might be used to commit a crime or offenses. এইটা আসলে কোন একটা অ্যাকাউন্টকে সিজ করার ব্যাপারে বিএফআইউর আসলে ক্ষমতাটা কতটুকু থাকে সেই রিলেটেড একটা টোন এই জায়গাটাতে থাকে, যেটা হচ্ছে বিএফআইউর রেসপন্সিবিলিটি। বিএফআইউটা আসলে এই ধরনের কাজের জন্য মানে পানিশমেন্ট দিতে পারে। আচ্ছা, পানিশমেন্টটা দিবে কি? পানিশমেন্ট আমি শর্ট করে দিব আপনাদের, এখন এটা এখানে পড়াবো না। পানিশমেন্টের এখানে বলা আছে রিপোর্টিং অর্গানাইজেশনের জন্য তারা কিছু পানিশমেন্ট অ্যারেঞ্জ করতে পারে বিএফআই। সে একটা কখনো শাস্তির ব্যবস্থা করতে পারে, কখনো জরিমানা করতে পারে। এটা আমি শর্ট করে দিব, এটা এখানে অনেক বড় আছে। আমি শুধু এক লাইন এক লাইন দিয়ে এটাকে দিয়ে দিব। তার মানে আপনাদের একটু জাস্ট মনে রাখতে হবে যে বিএফআইউর বিএফআইউর ক্ষেত্রে বিএফআইউ কাকে বলে, স্টাবলিশ কিভাবে হয়েছে, বিএফআইউর রেসপন্সিবিলিটি কি, এটা বিএফআইউ রিপোর্টিং অর্গানাইজেশন গুলির উপর কোন ধরনের পানিশমেন্টের এখতিয়ার রাখতে পারে, বা কোন ধরনের পানিশমেন্ট ইস্যু করতে পারে, বা পানিশমেন্ট ডিক্লেয়ার করতে পারে। এইটা আমার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে পানিশমেন্টটা আমি মোটামুটি এখনো পড়ি নাই। পানিশমেন্টটা আমি পড়ে পরে পড়বো। বাট আমি বিএফআইও কাকে বলে, বিএফআই এর রেসপন্সিবিলিটি কি, এটা আমি মোটামুটি আলোচনা করেছি। পানিশমেন্টটা আমি অ্যাড করে দিব, নেক্সট ক্লাস আমরা পানিশমেন্টটা নিয়ে আলোচনা করবো, বিকজ পানিশমেন্টটা এখন এখানে আপনাদের জন্য বড়, অনেক বড়। তাহলে এই শীট থেকে, মানে আমি বই আসলে দেখানোর মাঝখান থেকে 3টা প্রশ্ন শেষ করে ফেলেছি। একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা বলেছি, একদম প্রথম প্রশ্নটা, লাস্ট প্রশ্নটা বলেছি বিএফআই কি, বিএফআই এর ফাংশন।
মাঝখানের প্রশ্নটা পড়েছি যে ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে কি বুঝায়, প্রেডিকেটেড অফেন্স কি কি, সেগুলি কিভাবে প্রেডিকেটেড অফেন্স হয়, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন পড়েছি। আর 1 নম্বর প্রশ্ন পড়েছিলাম আমরা একদম শুরুর দিকে, যেটা পড়েছিলাম যে রিপোর্টিং অর্গানাইজেশন বলতে কি বুঝো, রিপোর্টিং অর্গানাইজেশন গুলি কোন কোন ধরনের রিপোর্ট করে, তাদের রেসপন্সিবিলিটি। এই 3টা প্রশ্ন আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত আলোচনা করে শেষ করেছি। 3টা প্রশ্ন শেষ করেছি, তাহলে আর একটা নতুন প্রশ্ন আমরা পড়বো, সেটা হচ্ছে আমরা আসলে মানি লন্ডারিং করছি, মানি লন্ডারিং কাকে বলে সেটাই কিন্তু আমরা পড়ি নাই। সো এবার মানি লন্ডারিং কাকে বলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে হোয়াট ইজ মানি লন্ডারিং, মানি লন্ডারিং মানে কি জিনিস, সেইটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। মানে এটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। তাহলে আমি এখন যেভাবে আলোচনা করছি, মানে আজকের আলোচনায় আমরা 4টা প্রশ্ন শেষ করছি। আপনাদের যে টোটাল 20টা প্রশ্নে 4টা প্রশ্ন আমাদের কম্পাইল হলো, কমপ্লিট হলো। তাহলে এর পরের আলোচনাটা আমি 5 নম্বর প্রশ্ন থেকে, যার কারণ আপনাদের নেক্সট ক্লাসের আগে আমি সাজেশন সলিউশন ফাইনাল করে দিব। তাহলে নেক্সট ক্লাসের আলোচনার সময় কিন্তু আমি আগে বলে নিব যে আমাদের 4টা প্রশ্ন আগের ক্লাসে হয়ে গেছে, 5 নম্বর প্রশ্ন থেকে আমরা পড়া শুরু করব। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, শেয়ার কি দেখা যাচ্ছে? না ভাইয়া, স্ক্রিনটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন, মানি লন্ডারিং বলতে কি বোঝে, মানি লন্ডারিং এর কয়টা স্টেজ আছে, মানি লন্ডারিং এর কারণ কি, কি কারণে মানি লন্ডারিং করে, মানি লন্ডারিং এর প্রভাব কি, এই হচ্ছে কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এটা, মানি লন্ডারিং বলতে কি বোঝায়, মানি লন্ডারিং এর স্টেজ গুলি কি কি, এক্সাম্পল সহ দিতে হবে, দিব আমরা। তারপরে মানি লন্ডারিং এর কারণ কি, মানি লন্ডারিং এর প্রভাব কি, মানে মানি লন্ডারিং এর কারণ কি কি, সমাজে কোন ধরনের প্রবলেম। এইটা হচ্ছে আমার 4 নম্বর প্রশ্ন। মানি লন্ডারিং বলতে কি বোঝায়, মানি লন্ডারিংটা খুব সোজা কাজ, এবং এই ডেফিনেশনটা আপনারা যখন পড়বেন দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পেঁচানো আসে। আমরা অত পেঁচানো ভাবে পড়বো না, আমরা পড়বো সোজা করে। মানি লন্ডারিং ইজ এ ফাইন্যান্সিয়াল ক্রাইম, এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম দ্যাট ইনভলভস ডিসগাইজিং দ্য ইললিসিট অ্যাক্টিভিটিস, যেখানে লুকিয়ে রাখা হয় ইললিসিট অ্যাক্টিভিটিস, অবৈধ অ্যাক্টিভিটিসটাকে লুকিয়ে রাখা হয়। অর্থাৎ মানি লন্ডারিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, যে ক্রাইমে আসলে অবৈধভাবে উৎপাদিত সম্পদটার অরিজিনটাকে অরিজিনটাকে নেচারটাকে, লোকেশনটা, ওনারশিপ, কন্ট্রোলটাকে হাইড করে আমি যখন সেটাকে বলি যে এটা ফেয়ার মানি বা এটা লেজিটিমেট ফান্ড আকারে দেখানোর চেষ্টা করি, যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। তাহলে মানি লন্ডারিং এর মানে মানি লন্ডারিং এর ডেফিনেশন বোঝার জন্য আমার প্রথমে বুঝতে হবে যে মানি লন্ডারিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। 1 নম্বর, এখানে আমি অবৈধ উৎস থেকে ফান্ডটা নেই, অবৈধ জায়গা থেকে, অবৈধ অ্যাক্টিভিটির মাধ্যমে ফান্ডটা কালেক্ট করি, এটা হচ্ছে 2 নম্বর। প্রথম কথা হচ্ছে মানি লন্ডারিং ডেফিনেশন আমার যেটা প্রথম মনে রাখতে হবে ফাইন্যান্সিয়াল ক্রাইম, 1 নম্বর, এটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। এখানে আমি এই অবৈধ কাজের মাধ্যমে অর্থটা উপার্জন করি, অবৈধ কাজ মানে ইললিসিট অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে অর্থটা উপার্জন করি। তাহলে ইললিসিট অ্যাক্টিভিটিজ বলতে পারি কি, ড্রাগ ট্রাফিকিং, ব্রিভারি, ফ্রড, এগুলি সবই অবৈধ কাজ। এই অবৈধ কাজের মাধ্যমে আমি অর্থটা উপার্জন করলাম। তাহলে মানি লন্ডারিং এ যে অর্থটা আমি উপার্জন করি, সেটা অবৈধ জায়গা থেকে উৎপাদন করার পরে আমি চিন্তা করি যে এই অর্থটার ডেফিনেটলি একটা নেচার আছে, এটা কোনো না কোনো সোর্স থেকে আসছে, কোনো না কোনো লোকেশন থেকে আসে, অথবা তার ওনারশিপ জনিত কোনো ইস্যু থাকে, অথবা তার কন্ট্রোল জনিত কোনো ইস্যু থাকে এই ফান্ডে। ধরেন 10 লাখ টাকা এনেছি, এইটা কোনো একটা জমি, জোর জবরদস্তি করা জমি বিক্রি করার টাকা সোর্স, অথবা এটার চিটাগং এর একটা অ্যাকাউন্টে আছে, এইটার ওনারশিপের মধ্যে আছে একজন পলিটিশিয়ান আছে, এটা ওনারশিপ একজন নর্মাল লোক, তার পিছন থেকে কন্ট্রোল করে একজন পলিটিশিয়ান, বিভিন্ন ইস্যু থাকতে পারে। তাহলে অবৈধ উৎস থেকে যে টাকাটা আসবে, ইলিসিট অ্যাক্টিভিটি থেকে, ইলিসিট অ্যাক্টিভিটি মানে হচ্ছে এই অ্যাক্টিভিটি ছাড়াও আরো আছে, অ্যাক্টিভিটি থেকে যে টাকাটা আসবে, সেই টাকাটার এই জিনিসগুলি হাইড করার চেষ্টা করবে, কারণ এগুলি সবই
ওই টাকাটার সাথে আসলে সাংঘর্ষিক। ওই টাকার নেচার, সোর্স, লোকেশন, ওনারশিপ এবং কন্ট্রোলটা হাইড করার চেষ্টা করবে, ডিসগাইজ করবে এটাকে, এই কাজগুলিকে ডিসগাইজ করবে করে সে বলার চেষ্টা করবে যে এই জায়গাগুলি থেকে যে ফান্ড আসছে ইট ইজ লেজিটিমেট ফান্ড। চেষ্টা করবে বোঝানোর বা প্রকাশ করার যে এইটা লেজিটিমেট ফান্ড। তাহলে অবৈধ একটা উৎস বা অবৈধ এক ধরনের অর্থের মূল উৎসকে লুকিয়ে রেখে সেটাকে বৈধ টাকা হিসেবে সমাজে প্রচার প্রকাশ করার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। অবৈধ উৎস থেকে বা অবৈধ মাধ্যমে উৎপাদিত টাকাকে তার উৎস বা তার কন্ট্রোলারকে হাইড রেখে সেই টাকাটাকে বৈধ টাকা হিসেবে সমাজে প্রকাশ করার প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। সোজা কথা, একদম সিম্পল কথা বলতে গেলে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি হিসেবে সমাজে দেখানোর প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং। এটা হচ্ছে অ্যাট এ জেনারেল একটা কথা। মানি লন্ডারিং স্টেজ আমরা জানি সবাই। মানি লন্ডারিং স্টেজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্ট্রিগেশন। প্লেসমেন্ট হচ্ছে একদম ফিজিক্যাল প্রথম স্টেটাসটা। লেয়ারিং হচ্ছে এটার মধ্যে লেয়ার ক্রিয়েট করে টাকার অরিজিন এবং ফাইনাল স্টেপগুলির মধ্যে গ্যাপ ক্রিয়েট করে ফেলা হচ্ছে লেয়ারিং। ইন্ট্রিগেশন হচ্ছে এই টাকাটা দিয়ে ফিজিক্যাল বা ইকোনমিক্যাল কোনো অ্যাসেট কিনা, যেটার মাধ্যমে আসলে তার লেয়ারিং বা আগের দুইটা হিস্ট্রি ভুলে যাওয়া। আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি 3 লাখ টাকা কোনো একটা জায়গা থেকে অবৈধ উৎস থেকে 3 লাখ টাকা ইনকাম করেছি, সেটা দিয়ে আমি কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে ইনিশিয়ালি সেই 3 লাখ টাকা জমা দিয়েছি প্লেসমেন্ট করে। 15 দিন পরে সেই 3 লাখ টাকা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে একটা 1 বছর মেয়াদি এফডিআর করেছি। এই এফডিআরটা লেয়ারিং। 1 বছর পর পরে লেয়ারিং যখন এফডিআরটা ম্যাচুর হলো সেই এফডিআরটা আবার ক্লোজ করে দিয়েছি। 3 লাখ টাকা নিয়ে একটা গাড়ি কিনেছি, এইটা হয়ে গেল ইন্ট্রিগেশন। অথবা আমি এটা দিয়ে কোনো একটা দোকান কিনেছি, হয়ে গেল ইন্ট্রিগেশন। কজেস অফ মানি লন্ডারিং। মানি লন্ডারিং আমরা আসলে কেন করি? মানি লন্ডারিং আমরা আসলে কেমন কেন করি? মানি লন্ডারিংটা আমরা করি বিকজ এইটার সাথে আসলে ফাইন্যান্সিয়াল গেইন গেইন জড়িত। ফাইন্যান্সিয়াল গেইন জড়িত মানে কি? ফাইন্যান্সিয়াল গেইন জড়িত মানে একজনের উত্তরায়, আমরা প্রায় এই লাস্ট কিছুদিন আগে ঘটনা বলেছি, গুলশানের একটা জায়গা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, একটা জায়গায় কিছুই হয়নি। আশেপাশের নেতাকর্মী যারা আছে তারা চিন্তা করছে এই জমির মনে হয় মালিকানা জনিত ঝামেলা আছে, চলো আমরা এই জমিটা ডিগ আউট করি কোনোভাবে, উল্টাপাল্টা দলিল করে এই জমিটা 90 কোটি টাকা, 90 লাখ টাকা করে কাঠা বিক্রি করে দিই। পলিটিক্যাল পাওয়ার আছে পেছন থেকে, 3 কাঠা জমি 2,70,00,000 টাকা বিক্রি করে দিয়েছে। যার জমি সে জানেও না, সে হয়তো আমেরিকা আছে, লন্ডন আছে বা কোনো জায়গায় আছে, অথবা অনেকদিন এখানে আসে না, এসে দেখে যে তার জমি বিক্রি হয়ে গেছে। তাহলে একটা জমি কাগজপত্র রেডি করতে 5-7 লাখ টাকা খরচ করে 2,70,00,000 টাকা বিক্রি করছে। আনলিমিটেড ফাইন্যান্সিয়াল গেইন। আমি মানি লন্ডারিং এ জড়িত হবে না, কে জড়িত হবে? সো প্রথম কজ হচ্ছে ফাইন্যান্সিয়াল গেইন থাকে এখানে। সেকেন্ড, ট্রেল অফ মানি ফ্রম অ্যান অফেন্স টু ক্রিমিনাল ক্যান বিকেম ইনক্রিমিনেটিং এভিডেন্স। অর্থাৎ আমি যে অবৈধ টাকাটাকে উৎপাদন করেছি সেটাকে ফ্রেশ করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমি তার অরিজিনটাকে হাইড করানোর জন্য। যখন দেখেন এই এক্সাম্পলের মধ্যে, যখন গাড়ি কিনে ফেলেছি বা দোকান দিয়ে ফেলেছি, 10 বছর পরে আমি যখন এই দোকান স্টাবলিশড হয়ে যাবে, কেউ কি জীবনে চিন্তা করবে যে দোকানটা কিনেছে যে টাকা দিয়ে সেই টাকাটা কোথা থেকে আসছে একটু দেখে আসি? ডেফিনেটলি চিন্তা করবো। তাহলে টাকাটা যখন ফ্রেশ হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, তখন এই টাকাটার পিছনের দিকটা নিয়ে আর কেউ চিন্তা করবে। থার্ড, দ্য প্রসেস ফ্রম ক্রাইম often became the target of investigating and seizure. সিজ হয়ে যাওয়ার ইস্যুটা থাকে। আমরা এটা হাইড করে ফেলি, মানি লন্ডারিং করে এটাকে বৈধ টাকায় রূপান্তর করতে চেষ্টা করি, কারণ যাতে কোনো ইনভেস্টিগেশন অথরিটি এই ফান্ডটা নিয়ে আর না ট্রল করে বা এই ফান্ডটাকে নিয়ে কোনো ডিগ আউট না করে। এবং কোনো কারণে যদি ডিগ আউট করার পরে প্রমাণিত হয় যে এটা অবৈধ টাকা, তাহলে তো এই টাকাটা তারা সিজ করে নিয়ে নেবে। এই সিজটা থেকে বাঁচার জন্য আমি আমার এই টাকাটাকে সমাজে বৈধ করার জন্যই মানি লন্ডারিং প্রসেসটা অ্যাপ্লাই করি। ইজি। কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং। মানি লন্ডারিং ফলে সমাজে কি রকম প্রবলেম হয়? ইনক্রিজ ক্রাইম এন্ড করাপশন, বলার দরকার নেই, আপনারা জানেন। হ্যাসেল ফ্রম ফরেন ফরেন কাউন্টার পার্ট যারা আছে, ফরেন যারা আমাদের ব্যাংকিং, আমাদের বিজনেস বা বিভিন্ন জিনিসের সাথে জড়িত থাকে,
তাদের আমাদের যে যে বড় বড় স্ক্যামের কথা নিউজ পেপারে আসে, মানে এমন না যে শুধু বাংলাদেশি নিউজ পেপারে আসে, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে আসে, তারা কনসার্ন হয়ে যায় যে এইটি কান্ট্রিতে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং হয়। উইকেন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আন্ডারমাইনিং দ্য লেজিটিমেট প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রাইভেট সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ড্যামেজ প্রাইভেটাইজেশন এফোর্ট, প্রাইভেট কোনো কোম্পানি, প্রাইভেট কোনো অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করলে স্পিডে কাজ করে, তাদের স্পিডটা কমে যায়। পলিসি মিসম্যাচ, পলিসি যারা তৈরি করে তাদের রেগুলেটরি কন্ট্রোলের বাহিরে চলে যায়। গত সময়ে আমরা দেখেছি বিএফআই এর হেড কে কিভাবে ধরেন অফিস থেকে অফিসে ঢুকতে দেয়নি। তাহলে একজন বিএফআই এর হেড কে অফিসে ঢুকতে না দেওয়া, মানে এটা বুঝেন কি পরিমাণ মানে আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করলে তার অফিসে তাকে ঢুকতে দেওয়া হয়। সে কিন্তু একজন একজন প্রাইম রেগুলেটর, তার এই অবস্থা সব, মানে পলিসি, ইনফ্রাস্ট্রাকচারাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার সবকিছু ডিমলিশ হয়ে যায় যদি সেখানে এএমএল ইস্যুটা জড়িত থাকে। ইকোনমিক ডিস্টরশন এন্ড ইনস্টেবিলিটি ক্রিয়েট হয়ে যায়। কিছু লোকের প্রচুর টাকা বেড়ে যায়, কিছু লোকের কম টাকা। কয়েকদিন আগে দেখেছি যার টাকা নাই সে দেখো যে এখন গাড়ি দিয়ে চলছে, শুধুমাত্র এ আনফেয়ার বা এ অবৈধ টাকাটা দিয়ে। লস অফ রেভিনিউ, গভর্নমেন্ট প্রচুর পরিমাণ লস করে কারণ এই টাকার উপরে গভর্নমেন্ট ট্যাক্স সাধারণত পায়। সোশ্যাল কস্টটা বেড়ে যায়, কিছু লোক ধনী হয় কিছু লোক গরিব হবে, ধনী লোকদের কারণে গরিব লোকরা ঠিকঠাক ভাবে সমাজে টিকে থাকতে পারে না, মানে সোশ্যাল কস্টটা বেড়ে যায়। এটা হচ্ছে কনসিকুয়েন্সেস অফ মানি লন্ডারিং, কজেস অফ মানি লন্ডারিং, স্টেজ অফ মানি লন্ডারিং, ডেফিনিশন অফ মানি। দিস ইজ দ্য ফোর্থ কোয়েশ্চেন। যে চারটা কোয়েশ্চেন আমরা শেষ করেছি, আমরা চারটা কোয়েশ্চেন শেষ করেছি। রেগুলেটরি রিপোর্টিং অর্গানাইজেশন কারা, তাদের রেসপন্সিবিলিটি কি, নাম্বার ওয়ান। নাম্বার টু তে আমরা শেষ করেছি ইনভেস্টিগেশন এজেন্সি বলতে কি বোঝায়, প্রেডিকেটেড অফেন্স কি, প্রেডিকেটেড অফেন্স গুলি তারা কিভাবে ইনভেস্টিগেট করে, 2 নাম্বার। 3 নাম্বার আমরা পড়েছি হোয়াট ইজ বিএফআইইউ, বিএফআইইউ রেসপন্সিবিলিটি গুলি কি, সেটা আমরা পড়েছি। বাট বিএফআইইউ এর পানিশমেন্টটা পড়ি নাই, এটা আমি অ্যাড করে দিব, ওই কোয়েশ্চেন অ্যাড করে দিব, এটা আমি পরে আলোচনা করবো। নাম্বার 4 আমরা পড়েছি হোয়াট ইজ মানি লন্ডারিং, মানি লন্ডারিং এর স্টেজ গুলি কি কি, মানি লন্ডারিং এর কারণ কি, এইটার প্রবলেম। আজকে আমরা এখানে শেষ করবো। যারা জয়েন করেছেন মনে মানে ভালো লেগেছে কিনা, যে মনে হচ্ছে যে না আমাদের আসলে প্রবলেম হবে না আসলে, কারণ কোর চারটা প্রশ্ন আমরা শেষ করেছি, বাকি সময়টুকু আমরা আসলে শুধু মানে পলিশ করে যাব। মেইন পড়াটা কিন্তু আমাদের কাভার আপ হয়ে গেছে, এগুলি আমরা শুধু এটার সাথে উইং গুলি অ্যাড করে করে সামনের ক্লাসগুলি নেব। আমি আই এক্সপেক্ট আর চারটা ক্লাস নিয়ে আমি শেষ করে ফেলতে পারবো মানি লন্ডারিং টোটাল ক্লাসটা, চারটা। আর চারটা ক্লাস নিলেই আমাদের মানি লন্ডারিংটা শেষ করে ফেলতে পারবো। আই হ্যাভ প্ল্যান যে আমি 5টা ক্লাসে টোটাল মানি লন্ডারিং এর ক্লাসটা কমপ্লিট করবো। যদি আমার এডিশনাল ক্লাস থাকে আই উইল কন্ডাক্ট, বাট আমার ইনিশিয়াল প্ল্যান হচ্ছে 5টা ক্লাসে আই উইল কভার অল দিস থিংস। ঠিক আছে, আজকে জি। আমরা শেষ করি। নেক্সট ক্লাস যেদিন হবে আই গেস নেক্সট উইকে দিতে পারি কিনা আমি দেখবো। যদি দিতে পারি তাহলে আমি নেক্সট যেদিনই ক্লাস নিব তার আগে ফাইনাল সিনopsis এবং সাজেশন আই উইল প্রোভাইড মেনশন। হ্যাঁ, আমরা কি ওই যে ফাইনাল সাজেশন এবং অ্যান্সার যেটা, এটা কি এই উইকে পেয়ে যাবো না? ফাইনাল সাজেশনটা এই উইকে দিয়ে দিব, সলিউশনটা হয়তো একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।